আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রাচ্য নিউজ এবং স্কুল অব জার্নালিজমের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ আদনান ফাহাদ। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অত্যন্ত গুণী মানুষ। একজন জনাব মাহমুদুল হাসান রাহাত, উনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ভারপ্রাপ্ত। আরেকজন আছেন জনাব মোহাম্মদ সুমন আলী। জনাব মোহাম্মদ সুমন আলী এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ উইসকনসিন মিলওয়াকি, তিনি সেখানে পিএইচডি করছেন, ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন। ওখানে আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের আজকের আলোচনার যে টপিক, যে বিষয়, সেটি হলো সাংবাদিক বিভুরঞ্জন সরকারের অস্বাভাবিক মৃত্যু, বাংলাদেশের সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যৎ। এই বিষয়টি অত্যন্ত আলোচিত বাংলাদেশে গত 2 দিন ধরে। যদিও আমরা দেখি যে এত সব ঘটনা ঘটে ঢাকাতে বা সারা বাংলাদেশে, যে আমরা একটা ঘটনা আমরা ভুলে যেতে খুব বেশি সময় নিই না। আজকে কিন্তু আসলে ফেসবুকের কোথাও বিভুরঞ্জন সরকার তিনি আলোচনায় ছিলেন না। আজকে অন্যান্য অনেক ঘটনা ঘটছে। আমরা ঢাকা শহরে কি কি হয়েছে আমরা মোটামুটি জানি, একটু পরে হয়তো আরেকটা ঘটনা ঘটবে। কিন্তু আজকের এই আলোচনা আমাদের 3 জনের জন্য এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে, অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়গুলিতে এই ডিপার্টমেন্ট আছে, কোথাও আছে গণযোগাযোগ ও সাংবাদিকতা, কোথাও আছে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন, কোথাও শুধু যোগাযোগ। মোটা দাগে সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রী, তারপরে শিক্ষক, সবার জন্য আজকের আলোচনাটা খুব প্রাসঙ্গিক। আমরা সবাই এটার স্টেক হোল্ডার। আমরা দেখেছি যে বিভুরঞ্জন সরকার উনি একজন বলা যায় বিখ্যাত সাংবাদিক এবং কলামিস্ট ছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই, আমরা তার আত্মার শান্তি কামনা করি। উনি যে ফেসবুকে যে ওনার যে লেখাটা আমরা পেয়েছি, বিডি নিউজকে তিনি সর্বশেষ লেখা হিসেবে তিনি যেটা পাঠিয়েছিলেন, সেখানে তিনি অনেক কিছু উল্লেখ করেছিলেন, কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আর্থিক অনিরাপত্তা, সাংবাদিকদের জীবনের আর্থিক অনিরাপত্তা এবং অনিশ্চয়তা। সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমরা 3 জন এখানে আলোচনা করতে বসেছি। আমাদের সাথে আরো একজন যোগ দিতে পারেন, আমি তাকে লিংক পাঠিয়েছি। উনি যদি একটা সুটেবল প্লেসে পৌঁছাতে পারেন, তিনি অবশ্যই আমাদের সাথে যোগ দিবেন। তিনিও একজন ওয়ার্কিং জার্নালিস্ট এবং আমাদের ডিপার্টমেন্টেরই সাবেক ছাত্র। যাই হোক, আমরা 3 জন আলোচনাটা শুরু করি। আমি এই আলোচনাটা জনাব সুমন আলীর কাছ থেকে শুরু করতে চাই। আমি কয়েকদিন আগে, যেদিন দাদার লাশ উদ্ধার হলো বিভুরঞ্জন সরকারের, সেদিন আমি একটা স্ট্যাটাস ফেসবুকে আমি দিয়েছিলাম যে সাংবাদিকতার শিক্ষকদের যে নৈতিক সংকট। এখানে আমি শিক্ষক, এখানে আসলে 3 জনই ঘুরে ফিরে, কারণ সুমন আলী তো পিএইচডি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, ফলে তিনিও অবধারিতভাবেই ফুল টাইম টিচিং প্রফেশনে আসবেন, আমরা এটা আশা করি। আর জনাব মাহমুদুল হাসান রাহাত, আপনি তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছি। ফলে আমরা 3 জন আসলে একই কি বলে আমাদের যে কমিউনিটি সেম, আমাদের নেটওয়ার্ক সেম, আমাদের ফিল্ড অফ ইন্টারেস্টও সেম। তো দাদার মৃত্যুর পরে আমি পোস্ট দেওয়ার পরে জনাব মোহাম্মদ সুমন আলী তিনি আসলে দুঃখ করে বলছিলেন যে সাংবাদিকতায় পেশায় আসার আগে সবার আসলে ভেবেচিন্তে আসা উচিত। উনি আরেকটু কঠিন ভাবে বলেছিলেন, আমি একটু সফট করে বললাম। জনাব সুমন আলী, আমি তো আপনাকে চিনি আপনার ফার্স্ট ইয়ার থেকেই। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম আবর্তনের ছাত্র, সাংবাদিকতা বিভাগের, আমাদের বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। ঐতিহাসিক ব্যাপার, আমরাও আপনাকে পেয়ে খুশি। আপনিও এই বিভাগ নিয়ে নিশ্চয়ই আপনার অনেক ভালো স্মৃতিও আছে। তো আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করলেন, মাস্টার্স কমপ্লিট করলেন, তারপরে আবার ভারতে একটা বিশ্ববিদ্যালয় থেকে আপনি মাস্টার্স করলেন। হ্যাঁ, তারপরে আপনার, আমি যতটুকু জানি যে ডেটা জার্নালিজমের উপর আপনার এক ধরনের এক্সপার্টিস আছে। তারপরে আপনি আবার ঢাকায় ফিরলেন। ঢাকায় ফিরে আপনি আবার চ্যানেল আই টেলিভিশন চ্যানেলে চাকরি করলেন। তারপরে আপনি আবার চলে গেলেন ডেইলি স্টার পত্রিকায়, ডেইলি স্টার ছিলেন। তো ডেইলি স্টারে সবারই কাজ করার স্বপ্ন থাকে। আমি যেমন ইউএনবিতে যখন চাকরি করতাম, তখন আমি ভাবতাম যে আমার যখন ইউএনবির যদি কখনো আমাকে ছেড়ে দিতে হয় আর আমি যদি মিডিয়াতে কন্টিনিউ করি, দেন মাই নেক্সট অফিস উইল বি ডেইলি স্টার, এটা আমি মনে মনে ভাবতাম। ফলে আপনি কিন্তু
বাংলাদেশের সবচেয়ে ভালো 2টা হাউসে চাকরি করেছেন, মানে চ্যানেল আই একটা ব্র্যান্ড আর ডেইলি স্টার একটা ব্র্যান্ড। তারপরে আপনি আবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মাস্টার্স করেছেন আরেকটা, তারপরে আপনার 3টা মাস্টার্স অলরেডি, আবার পিএইচডি তে আপনি এখন গবেষক হিসেবে কাজ করছেন পিএইচডি প্রোগ্রামে। আপনি যদি কখনো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে জয়েন করেন, সেটা হতেই পারে জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ, ঢাকা ইউনিভার্সিটি, এনি হোয়ার ইউ ক্যান জয়েন, তখন আপনার ছাত্রদেরকে আপনি কি বলবেন ক্লাসরুমে? যে না তুমি বাংলাদেশের সাংবাদিকতায় যেও না। হ্যাঁ, এটা আমার একটা জিজ্ঞাসা যে বাস্তবতার নিরিখে এটা আমাদের জন্য কতখানি নৈতিক সংকট তৈরি করে। নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনার আগে আপনার অভিজ্ঞতা বর্ণনা করবেন, তারপরে আপনার সেই কথাটা আপনি যদি তুলে ধরেন এখানে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আমি এখানে ক্লিয়ার করতে চাই, সো ফিউচারে আমি যদি আবার প্রফেশন হিসেবে আমার এমন সুযোগ থাকে যে আমি একাডেমির বাইরে কোনো কিছু, অবশ্যই সেটা আমি জার্নালিজমকে বেছে নিব। মানে আমার সাংবাদিকতা আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। বাট আমি যদি বলি আমি এখন কেন জার্নালিজম ছাড়লাম বা জার্নালিজম থেকে কেন একটু দূরে আছি মানে এটা না যে আবার সামনে সাংবাদিকতা ফিরবো না। বাট আপনি যে প্রশ্ন করেছেন যে যারা যদি আমি শিক্ষকতা যাই, আমার শিক্ষকদের আমি ছাত্রদের আমি কি পরামর্শ দেব? ফার্স্ট অফ অল আমি আমার ছাত্রদের বলবো সাংবাদিকতার বর্তমান যে পরিস্থিতি এটা আমি তুলে ধরবো তাদের কাছে। আমার যদি বলি বিভি রঞ্জন রায় সরকারের আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু আমরা যেটাই বলি, আমার কাছে মনে হয়েছে এইটা একটা যদি আমরা আত্মহত্যা ধরি, যদি এখানে বলছি যদি আত্মহত্যা ধরি, যে এখানে বিষয়টা আসছে আর্থিক বিষয়টা সামনে আসছে। সো একজন সাংবাদিক বা একজন শিক্ষার্থী সে মিডিয়াতে প্রবেশ করার আগে তার জানা উচিত যে মিডিয়ার কন্ডিশনটা কি এখন, যে আমি যে মিডিয়া জয়েন করছি যে আমি এখানে কয় টাকা বেতন পাবো, যে আমার নিয়মিত বেতন পাবো কিনা। আমি বাংলাদেশের বর্তমান মিডিয়ার অবস্থা যদি বলি, আমি বাংলাদেশের 80% বা তার উপরে মিডিয়ায় নিয়মিত বেতন হয় না, তার 80% বা তার উপরে। একজন আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার শেষ করলাম, ভারতে গিয়ে আমি 1 বছর পড়াশোনা করে আমি 125টার মতো মাল্টিমিডিয়া টুলস সম্পর্কে কাজ শিখেছি। আমি বাংলাদেশে এসে প্রথম একটা পত্রিকায় আমি জবের জন্য রিটেন পরীক্ষা দিলাম, রিটেন দিয়ে আমি ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করলো ঠিক আছে আপনাকে আমরা নিব, 7 দিন ফ্রিতে কাজ করতে হবে এখানে। 7 দিন এটা কোথায়, কোন হাউসে? এটা কোন হাউসে? বাংলাদেশে একটা ইংরেজি দৈনিক, আমি নাম বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম বললেও অসুবিধা নাই। আমি বাংলাদেশ পোস্টে প্রথম আমি নামটা বলছি, বাংলাদেশ পোস্টে প্রথম গিয়ে আমি রিটেন দিলাম। রিটেন দেওয়ার পর ভাইবা হলো, ভাইবা দেওয়ার পরে আমার টাকা আমাকে বলছে যে ঠিক আছে আপনাকে আমরা নিব, বাট আপনাকে 7 দিন এখানে ফ্রিতে কাজ করতে হবে। এই যে দেখেন, আমি অনার্স মাস্টার্স করেছি, দেশের বাইরে একটা ডিগ্রি নিয়ে আসলাম, আমাকে বলা হচ্ছে 7 দিন ফ্রিতে কাজ করতে হবে। কন্ডিশনটা দেখেন। তারপরে ওই পত্রিকায় আমার স্যালারি কত হবে? 15,000 টাকা। একটা স্টুডেন্ট, একটা পাবলিক বা প্রাইভেট যেখানে হোক, একটা স্টুডেন্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করে স্টুডেন্টের স্যালারি ধরা হচ্ছে 15,000 টাকা। তারপর আমি জয়েন করি নাই, কারণ আমি বলেছিলাম যে আমি একদিনও ফ্রিতে কাজ করব না, আপনারা যদি আমাকে নেন আমি দেন ভেবে দেখবো। সো বাংলাদেশের মিডিয়ার অবস্থা হলো এটা। সো আমি আমার একটা স্টুডেন্টকে বললাম যে তোমরা জার্নালিজমে যাও, কিন্তু যখন জার্নালিজমে সে গিয়ে দেখলো তার স্যালারি, ইভেন কি বাংলাদেশে অনেক মিডিয়ায় 7,500 টাকা দিয়ে স্যালারি শুরু হয়, আপনারা হয়তো বা অনেকে জানেন না। 7,500 টাকা, যে একজন স্টুডেন্ট একটা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে 7,500 টাকা অনেক মিডিয়া হাউসে জব করছে। আরো একটা কিছু বিষয় বলি, যে বাংলাদেশে অনেক মিডিয়া হাউসে স্যালারি দেওয়া হয় না, বলা হয় যে আমি আইডি কার্ড দিছি, স্যালারি কেন দেব? আমি বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা টেলিভিশন চ্যানেল, যদি বলি 1 থেকে 5-এর মধ্যে, তারা তাদের যে জেলা প্রতিনিধি আছে এদেরকে স্যালারি দেন 5,000 টাকা মাত্র। তা আবার সবাইকে না, যারা তাদের স্টাফ রিপোর্টার তাদেরকে 5,000 টাকা স্যালারি দেন। এই চ্যানেলটা হলো বাংলাদেশের অন্যতম 1 থেকে 3-এর মধ্যে যদি বলা চলে এই চ্যানেলটা আছে। সো আপনি যখন আপনার শিক্ষার্থীকে বলবেন যে তোমরা জার্নালিজমে যাও, আপনার শিক্ষার্থীকে অবশ্যই আপনাকে বলতে হবে যে জার্নালিজমের কন্ডিশনটা কি। জনাব সুমন আলী, আপনাকে আমি 30 সেকেন্ডের জন্য একটু অফ করছি, আমি সরি। আমাদের সাথে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সাবেক শিক্ষার্থী জনাব মাহমুদুল হাসান রিফাত,
এখানে দুইজন মাহমুদুল হাসান, একজন তো স্যার মাহমুদুল হাসান রাহাত, আর একজন মাহমুদুল হাসান রিফাত। রিফাত আমাদের বিভাগের অন্যতম মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকায় এখন সাংবাদিকতা করেন। আপনার উদ্দেশ্যে বলি যে আমাদের আজকের আলোচনার টপিক হলো সাংবাদিক বিভুরঞ্জন সরকারের অস্বাভাবিক মৃত্যু, সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশ প্রেক্ষিত। এটা তো রিফাত, আমরা আপনার কথা শুনতে চাইবো। আমরা আপাতত সুমন আলী ওনার কথা শুনছি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার। সো আমি যখন আমার শিক্ষার্থী বা আপনারা যখন আপনার শিক্ষার্থীদের বলবেন, আমি জার্নালিজমে আসার আগে আমি জানতাম না যে হাউজে আমাকে বেতন দিবে না। আমি জানতাম না যে হাউজে একটা মিডিয়াতে আমি কাজ করবো, আমি বছরে 2টা বোনাস পাবো না। বাংলাদেশে অনেক মিডিয়া বোনাস দেয়, ঈদে বোনাস দেয় না। সো আমি আমার শিক্ষার্থীকে যখন বলবো, আমি তাদের এই চিত্রগুলো তুলে ধরবো। এই চিত্রগুলো সুমন আলী, আমরা কি এরকম জেনারেলাইজ করে বলতে পারি যে বাংলাদেশে কোনো মিডিয়া হাউসে বোনাস দেয় না, তারপরে স্যালারি হয় না? আমি কোন মিডিয়া হাউসে বলি নাই, আমি বলছি অনেক মিডিয়া হাউসে। অনেক, রাইট, হ্যাঁ, আমি অনেক মিডিয়া হাউসে বলেছি। ইভেন কি বাংলাদেশে কয়টা পাবেন আপনি যদি 5 থেকে সর্বোচ্চ 10টা মিডিয়া হাউসে নিয়মিত বেতন হয়? আচ্ছা, আপনি তাহলে বলেন। আমরা একটু পরে আবার আমাদের যিনি সম্মানিত শিক্ষক আছেন মাহমুদুল হাসান রাহাত স্যারের কাছে যাব। আপনি বলেন যে আপনার অভিজ্ঞতা কিন্তু অনেক। আপনি অলরেডি 3টা মাস্টার্স, ইটস নট এ জোক, 3টা মাস্টার্স জাহাঙ্গীরনগর ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটি কি নাম ছিল? এশিয়ান কলেজ অফ জার্নালিজম। আচ্ছা, ভেরি গুড। তারপরে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বল স্টেট ইউনিভার্সিটি, না? বল স্টেট ইউনিভার্সিটি, ওখান থেকে 3টা মাস্টার্স। তারপরে আপনার ডেইলি স্টার, চ্যানেল আই, সব জায়গায় আপনার কাজ করে। তারপরে ইউনিভার্সিটি লাইফে আপনি ছিলেন ফিনান্সিয়াল এক্সপ্রেস এর ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট। তার মানে আপনার অনেক অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বেস্ট হাউসগুলোর নাম বলেন, তারপর আমরা আমাদের রাহাত স্যারের কাছে যাব। আচ্ছা, বেস্ট হাউস বলতে ওইভাবে আমি কোনো নাম বলতে চাচ্ছি না। আমি বেস্ট হাউস সেটাকেই বলবো যারা বস্তুনিষ্ঠ জার্নালিজম করে, যারা সাংবাদিকদের যথাযথ স্যালারি দেয়, নিয়মিত বোনাস দেয়, সুযোগ সুবিধা দেয়। সো এরকম যদি আমি 4-5টা হাউস জানি, আমার জানার মতো যেগুলো আমি জানি, যে আমি যেমন ডেইলি স্টারের কথা বলবো, আমি ডেইলি স্টারে কাজ করেছি, আমি ডেইলি স্টার বিষয়টা জানি। ডেইলি স্টার কিন্তু আমাকে মাস শেষের আগে বেতন দিত। আমাকে মাস যদি আমার 31 তারিখ হইতো সে মাস, আমি 28 তারিখ 27 তারিখের মধ্যে আমার স্যালারি ঢুকে যেত ডেইলি স্টার। সো এই দিক থেকে এবং আমি আরেকটা বিষয় এখানে সামনে আনবো যে বিভুরঞ্জন সরকার কিন্তু তার এক স্ট্যাটাসে বলেছিলেন তার স্যালারি সম্ভবত 50,000 টাকার মতো ছিল। মানে বিভুরঞ্জন সরকারের সর্বশেষ বেতন কি 50,000 টাকা ছিল? এরকম উনি ওনার পোস্টে উল্লেখ করেছেন। আমি সুমন আলী, আমি ডেইলি স্টারে জয়েন করেছি 2 বছরের মধ্যে আমার স্যালারি আমি প্রায় উনার সমান না হলে উনার কাছাকাছি ছিল। আচ্ছা, যেখানে বিভুরঞ্জন সরকারের মেয়ে ডাক্তার, মানে বড় মেয়ে, তারপর ছেলে বড়। উনার জার্নালিজমের বয়স প্রায় কত 30 বা 12। আচ্ছা, যাক 50 ইয়ার্সে উনার স্যালারি হলো 50,000 টাকা। আর আমি জার্নালিজি ডেইলি স্টারে জয়েন করছি আমার 2 বছরের মধ্যে। আমি যদি এখন ডেইলি স্টারে থাকতাম বা আমার সমপর্যায়ে যারা জয়েন করেছে এবং তাদের স্যালারি এখন 50,000 টাকার মতো। সো ডেইলি স্টারকে এখন আপনারা বিবেচনা করবেন যে এটা ওয়ান অফ দ্য বেস্ট হাউস কিনা, এটা বিবেচনা করবে আপনারা বা দর্শক যারা শুনছেন। সো আমি আমরা এখানে কাউকে র‍্যাঙ্ক করতে বসিনি, বাট অভিজ্ঞতা শোনার জন্য বসলাম। এবং আমাদের তো আসলে ফাইনালি আমাদেরকে পজিটিভ হতে হবে। পজিটিভ না হলে কিন্তু আমরা কেউ সার্ভাইভ করতে পারবো না, বাঁচতে পারবো না। যদি একবার হতাশা আমাদেরকে ঘিরে ধরে, তাহলে কিন্তু আমাদের মানে মৃত্যু অবধারিত। সব সময় আমাদেরকে পজিটিভ হতে হবে। হ্যাঁ, আমি অবশ্যই পজিটিভ, এবং আমি এটাও বলেছি আমি যদি ফিউচারে যদি আমি আবার জার্নালিজমে ফেরার সুযোগ থাকবে আমি অবশ্যই ফিরবো। আমি মনে করি জার্নালিজম দ্য বেস্ট প্রফেশন। বাট সবার আগে যেটা দরকার, মিডিয়া হাউসগুলোর সংস্কার করা দরকার। প্রথমত নিয়মিত স্যালারি হবে এবং একজন সাংবাদিক সে তার যথাযথ স্যালারি পাবে, তার যথাযথ সুযোগ সুবিধা পাবে। যদি এই বিষয়টা নিশ্চিত করতে পারি আমরা, আমাদের মনে হয় না বিভুরঞ্জন সরকারের মতো আর কাউকে এভাবে হতাশাজনক পোস্ট লিখে তার এভাবে মানে আমাদের মাঝ থেকে চলে যাবেন, আমার কাছে মনে হয় না। ঠিক আছে জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন জনাব মাহমুদুল হাসান রাহাত স্যার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উনি বিভাগীয় প্রধান, ব্র্যাকেটে ভারপ্রাপ্ত। আর
উনি সহকারী অধ্যাপক। তিনিও আমার মতো ওয়ার্কিং জার্নালিস্ট ছিলেন, তারপরে উনি টিচিং প্রফেশনে গিয়েছেন। তো আপনার অভিজ্ঞতা স্যার যদি বর্ণনা করতেন, ফর দ্য লাস্ট 7 years you have been a teacher at a journalism department. তো আপনার এক্সপিরিয়েন্স কি? যে আমার এক্সপিরিয়েন্স আমি সংক্ষেপে বলি যে টিচারদের কাজ কি, আমি হয়তো ভালো টিচার না, বাট চেষ্টা করি স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য, চেষ্টা করি হ্যাঁ তাদেরকে। কিন্তু স্টুডেন্টরা আসলে এত বিজি থাকে, এত অ্যাসাইনমেন্ট, এত কোর্স ওয়ার্ক, এত কিছু, হলে রাতে ঘুমাতে পারে না, তারপরে আরো অনেক বিষয় জড়িত থাকে, সবকিছু মিলে তারা আমাদের মতোই তারা পাজলড। আমরা যেরকম ইউনিভার্সিটি লাইফে একটা ধোঁয়াশার মধ্যে আমরা ইউনিভার্সিটি লাইফ কাটিয়েছি, তারাও কিন্তু এভাবেই কাটায়। ফলে ফাইনালি তাদের সব কথা, আমাদের সব কথা তারা শুনতে পারে না বা মানে ফলো করতে পারে না। আপনার এক্সপিরিয়েন্স কি যে আপনার স্টুডেন্টরা, আমি কয়েকজনকে চিনি যে যারা ঢাকাতে কিন্তু তারা মিডিয়াতে কাজ করছে, হ্যাঁ, দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু সার্ভাইভ ইন দ্য মিডিয়া হাউসেস। আপনার এক্সপিরিয়েন্স কি? স্টুডেন্টরা কিরকম আগ্রহ প্রকাশ করে সাংবাদিকতায় আসার জন্য? আপনি স্যার যদি একটু বলেন, তারপর আমরা মিস্টার রিফাতের কাছে যাব। জি, ধন্যবাদ স্যার। তো আমি যদি আমার এক্সপেরিয়েন্স বলি, আমি 2014 সালে সাংবাদিকতা শুরু করেছিলাম, সেটা শখের বশেই। সেটা হচ্ছে এটেন টাইমস নামে একটা অনলাইন পোর্টাল এসেছিল সেইখানে। তো আমি সেইখানে কাজ করেছি। আমার বেতনও বলি 8,000, আমার বেতন ছিল 8,000 টাকা জয়েনিং এ। আমি মনে করি যে ওই সময় আমার বেতন খুব ভালোই ছিল, মানে 8,000 টাকা বেতন। কত সালে? 2014 সালে। 14 সালে আমি 8,000 টাকা বেতনে জয়েন করলাম এই পরীক্ষা দিয়ে। এটা মোটেও ভালো ছিল না বেতন, এটা কোনোভাবেই ভালো ছিল না। ওকে, বলেন। জি, মানে আমার জন্য মনে হয়েছে যে এটা আমি মাত্র, আমার কোনো এক্সপেরিয়েন্স নাই, একজন কাব জার্নালিস্ট। তো আমি জয়েন করলাম, কাজ করা শুরু করলাম। কাজ করা শুরু করার পরে আমি দেখলাম আমার হাউস থেকে অনেকে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, মানে যাদের এক্সপেরিয়েন্স বেশি তারা চলে যাচ্ছে। তো কিছুদিন পরে আমি চিন্তা করলাম যে না, আমি আর একটু পড়াশোনা করি, সাংবাদিকতা যদি যাই পরে যাব আমার ক্যারিয়ার অন্য জায়গায় শিফট করার জন্য। মানে আমি আপনাকে বলি, আমি যখন জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হই, আমার টার্গেট ছিল আমি একজন যোগাযোগ বিশেষজ্ঞ হব। তো আমার ওই জন্য দরকার ছিল একটু সাংবাদিকতার এক্সপেরিয়েন্স। সাংবাদিকতার এক্সপেরিয়েন্স কিন্তু খুব ভালো একটা ব্যাপার। মানে যদি কারো সাংবাদিকতার অনেক দিনের এক্সপেরিয়েন্স থাকে বা কিছুদিনের এক্সপেরিয়েন্স থাকে, সে কিন্তু মোটামুটি মোটা বেতনে অন্য জায়গায় উন্নয়ন সংস্থার মধ্যে কাজ করতে পারে। ওই চিন্তা থেকে আমার সাংবাদিকতায় জয়েন করা। পরবর্তীতে ছেড়ে আবার পড়াশোনা মনে করি। পড়াশোনা শেষ করার পরে তো অল্প দিনের মধ্যে আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়ে যায়। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা যোগদান করলাম, আমরা 4 জন যোগদান করি, অনেক স্বপ্ন নিই। সেখানে ছিল মিস্টার কাজী আনিস, আমার বন্ধু আলিয়া হাসান এবং অর্ণব বিশ্বাস। সবারই রেজাল্ট ভালো, এবং আমরা ওইখানে জয়েন করার পরে আমরা প্ল্যান করলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আমরা কিভাবে ব্র্যান্ডিং করব, আসলে আমরা কিভাবে কি কাজ করব এখানে। তো আমরা 2টা এরিয়া আমরা তখন, এখন আমাদের সিলেবাস আমরা আবার পাল্টাবো, তখন আমরা 2টা এরিয়া আমরা সিলেক্ট করব। আমরা সাংবাদিকতায় গুরুত্ব দিব এবং গবেষণায় গুরুত্ব দিব। তো সাংবাদিকতায় গুরুত্ব দেওয়ার একটা জায়গা হিসাবে আমরা চিন্তা করলাম যে আমাদের হাউসে গেলে একটা কথা বলে, তোমরা যা শিখে আসছো সেটা ঠিক হয় নাই, এখন সব ভুলে যাও, এখন নতুন করে শিখতে হবে। আমরা চিন্তা করলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে যাবে তাদেরকে এইটা শুনতে হবে না তোমরা কিছু পারো না। সেই চিন্তা থেকে আমরা একটা অনলাইন নিউজ পোর্টাল খুললাম, যেটা অনেকে আপনারা চিনে থাকতে পারেন, এমসিজি নিউজ। এখানে আমাদের স্টুডেন্টরা তাদের কাজ করে, আমাদের যে প্র্যাকটিক্যাল কাজগুলো তারা এখানে কাজ করে। এবং আমি আরেকটা এক্সপেরিয়েন্স আপনাকে বলি, প্রতি বছর যখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়, আমি একটা কোশ্চেন তাদেরকে করি, বাবার এখানে তোমরা কতজন বাই চান্স আসছো বা বাই চয়েস আসছো। এরকম ছোট একটা গবেষণা আমার আছে যে কতজন বাই চান্স এবং বাই চয়েস ভর্তি হয়। তো দেখি পাবলিক ইউনিভার্সিটির বেশিরভাগ আপনার বাই চান্স ভর্তি হয়, অল্প কিছু সংখ্যক বাই চয়েস ভর্তি হয়। এটা কিন্তু মানে সব জায়গায় একটা বাস্তবতা। আপনি ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, সকল জায়গায় কিন্তু স্টুডেন্টরা চান্স পায় বলেই জার্নালিজম পড়ে। কিন্তু ইন্টারেস্টিংলি দেখবেন, এই চান্স পাওয়ার পরে অনেকের মধ্যে সাংবাদিকতার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। মানে এটা আমরা তো শিক্ষকরা কি করি আসলে, আমরা শিক্ষকরা, সুমন আলী ভাই বলতেছিলেন যে আসলে আমরা তো, আপনিও স্যার বললেন যে আমরা আসলে অপশনস গুলো দিব, যে ভাই কোথায় গেলে তোমার কি হবে, বাবা তো কোথায় গেলে তুমি আসলে কি করতে পারবা। আমরা কিন্তু এটাই করি। মানে আমাদের কিন্তু
ওই দায় নেওয়ার সুযোগ নাই। তুমি মানে তুমি সাংবাদিকতায় যাও, তুমি সাংবাদিকতা করো, এই দায় কিন্তু আমরা নেব না আসলে। যখন দেখবে সে 10,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন বা 20,000 টাকায় বেতন, আপনি বলেন একটা ছেলে যদি, একটা মেয়ে যদি 20,000 টাকা বেতন পায়, সে কিভাবে সংসার নিয়ে চলবে? সে বিয়ে করে কিভাবে চলবে? বাসা, ঢাকা শহরে বাসা ভাড়াই তো 20,000 টাকা, তাই না? তো এই টাকা চলা কোনোভাবে সম্ভব না। তো আমরা যেটা করি, বিশেষ করে আমি যেটা করি শিক্ষক হিসেবে, স্টুডেন্টদের বলি যে তোমার এখানে গেলে এটা হবে, এখানে গেলে এটা হবে। এবং কি আপনি দেখেন যে সাংবাদিকতা যেরকম ইনসিকিউর, আমাদের যোগাযোগ সেক্টরও কিন্তু সিকিউর, তাও বলা যাবে না কিন্তু। এই যে বড় বড় প্রতিষ্ঠান, এই যে কিছুদিন আগে ইউএসএইড তাদের অফ করে দিল, ফান্ডিং অফ করে দিল, এক আধারে অনেকের আপনার মানে এটা মানে চাকরি চলে গেল বলবো না, তারা জব মানে জবলেস হয়ে গেল, এরকম তো হয়েছে। টেম্পোরারিলি আনএমপ্লয়েড হয়ে গেল। ইয়েস, টেম্পোরারি আনএমপ্লয়েড হয়ে গেল। তো এইটা মানে পেশাগত জায়গাতে, সকল জায়গাতেই আসলে অনিশ্চয়তা আছে, কিন্তু আমি বলবো সাংবাদিকতা একটু বেশি অনিশ্চয়তা এবং বেশি কম বেতন, বেশি এক্সপ্লয়টেশন। আমরা অনেক কিছু নিয়ে লেখালেখি করি, অনেক কিছু বলি, সমাজের শোষণ নিয়ে কথা বলি, কিন্তু আমি যদি দেখি গণমাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি শোষণ হয়। সুমন আলী ভাই বললো যে তাকে প্রথমে বললো যে তাকে বিনা বেতনে 7 দিন চাকরি করতে হবে। কেন একটা মানুষকে কেন বিনা বেতনে চাকরি করতে হবে? এরকম আমার দেখা এক্সপেরিয়েন্স আছে। আমার বন্ধু, আমরা যখন 18 টাইমসে জয়েন করলাম, আমি আপনাকে স্যার একটু থামাই। সুমন আলী জাহাঙ্গীরনগর থেকে অনার্স, মাস্টার্স, তারপর আবার ইন্ডিয়া থেকে আরেকটা মাস্টার্স, এবং ওই যে এটাকে কি বলে, ডেটা জার্নালিজম। হ্যাঁ, বাংলাদেশের আমি টিচারদের কথা বলি, টিচাররাও পারে না। হ্যাঁ, অনেক টিচারই পারে না। তো সুমন আলী ওটার উপরে এক্সপার্ট, এবং সে কি বললো কতগুলা টুলস, 150টা 125টা টুলস সম্পর্কে কাজ জানতাম। স্যার এখানে একটু আমি অ্যাড করতে চাই যে মজার বিষয় টুল সম্পর্কে, ওই যে আরেকটা টার্ম আছে, কি বলে, এথনোগ্রাফি নাকি এথনোগ্রাফি? হ্যাঁ, এথনোগ্রাফি। হ্যাঁ, তার মানে আধুনিক সাংবাদিকতা এখন যেটা চলছে সারা পৃথিবীতে, ওইটার উপরে তার দক্ষতা। তারপরও তাকে বলা হচ্ছে যে আপনি কয়েকদিন ফ্রি কাজ করেন। আর যে লোক আমার ছাত্রকে বা সুমন আলীকে বলছে যে ফ্রি কাজ করেন, সেই লোকের যোগ্যতাটা কি, সে আসলে কি? আমি তার সম্পর্কে বলতে চাই, আমি সেই সম্পাদক সম্পর্কে একটু বলবো। আমি সমালোচনা করছি না। আমি যখন বললাম যে সম্পাদককে যে আমি 125টা মাল্টিমিডিয়া টুল সম্পর্কে কাজ জানি, তিনি আমাকে জিজ্ঞেস করেন মাল্টিমিডিয়া জার্নালিজম কি। মানে উনি মাল্টিমিডিয়া জার্নালিজম কি উনি এটা জানেন না। উনি একটা সম্পাদকের চেয়ার হোল্ড করে আছেন বাংলাদেশের। সো বাংলাদেশের আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে সুমন আলী, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হ্যাঁ, অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছাত্র আমাদের ডিপার্টমেন্টের ইতিহাসে। আপনি কি কারণে বাংলাদেশ পোস্টে গেলেন? আচ্ছা, এখানে ঠিক আছে, ভালো প্রশ্ন করেছেন। আমি কি কারণে বাংলাদেশ পোস্টে গেলাম? আপনাকে তো আমরা সতর্ক করেছি, ঠিক না? ক্লাসরুমে তো আমি অনেক কথা বলি, তারপরেও আপনাকে এত বোঝানোর পরেও আপনি বাংলাদেশ পোস্টে কেন গেলেন? আচ্ছা, আমি বাংলাদেশের মিডিয়ার একটা সিনারিওটা বলি। ফার্স্ট অফ অল কিন্তু আমি জানতাম না বাংলাদেশ পোস্ট কয় টাকা স্যালারি দেয়, আমি কিন্তু জানতাম না। আমি জানতাম ধরেন বাংলাদেশ পোস্ট একটা ইংলিশ মিডিয়াম, ইংলিশ পত্রিকা। আমি ইংলিশে কাজ করবো, দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসলাম, ইংলিশে কাজ করব। সো ওখানে কিন্তু আমার আইডিয়া ছিল না যে আমাকে কয় টাকা স্যালারি দিবে ওরা। আমি এইটুকু এক্সপেকটেশন ছিল যে আমি দেশে পড়াশোনা করেছি, দেশের বাইরে থেকে একটা ডিগ্রি নিয়ে আসছি, সো আমার স্যালারি মোটামুটি ভালো হবে। কিন্তু আমি আশা করছিলেন আপনার স্যালারি ওখানে? এখন আমার তো আশা শেষ নেই, সো অনেক থাকতে পারে, বাট আমি জাস্ট সিনারিওটা বুঝলাম যে না, বাংলাদেশের মিডিয়ার অবস্থা হলো এটা। আচ্ছা, আমরা একটু স্যার আপনার অনুমতি নেই, একটু রিফাত সাহেবের কাছে যাই। আমি একটু 2 মিনিট অ্যাড করতে চাই, তারপরে যদি আপনি আমার কাছে যাইতেন আমি শেষ করে নিতাম 2টা মিনিট। ওকে। সেখানে যে ওনাকে যেরকম বললো যে আপনি বিনা বেতনে 7 দিন চাকরি করবেন, এরকম দেখলাম অনেক হাউসে, ইভেন আমাদের স্টুডেন্টরা অনেক জায়গায় চাকরি মানে ক্যাম্পাস সাংবাদিকতা করে, তাদের কাউকে বেতন দেওয়া হয় না। মানে কি অদ্ভুত একটা ব্যাপার, চিন্তা করেন। তাদের কাছ থেকে, এবং হচ্ছে আমাদের সাংবাদিক মহোদয়, এক্সপেরিয়েন্স সাংবাদিক মারা গেলেন, উনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। উনিও কিন্তু বলেছেন অনেক পত্রিকায়, অনেক অনলাইন মাধ্যমে উনি লেখালেখি করেছেন, কিন্তু সেটা সম্মানই তাকে দেওয়া হয়নি। নোট দ্য পয়েন্ট। আমাদের মিডিয়াটা কি অবস্থা আপনি চিন্তা করেন যে আমি এই প্রসঙ্গে বলি যে আমার অনেক স্টুডেন্ট, এটা খুব স্বাভাবিক। আমার যখন প্রথম লেখা ছাপা হয়, আমার মনে আছে জনকণ্ঠ পত্রিকার একটা পাতা ছিল যাপিত জীবন। হ্যাঁ, জনকণ্ঠ পত্রিকার পাতা হলো যাপিত জীবন। তো ওই পত্রিকার
যিনি মানে ওই পাতার যিনি সম্পাদক, এক আপা ছিলেন আমার ডিপার্টমেন্টের, বড় আপা। তো উনি আমাকে বললেন যে তুমি ইয়ে করো, যে ঢাকার পিঠা ঘর মানে পিঠা আমরা তো বাড়িতে খাই পিঠা, মা ভাবিরা বানায়, আর যে দোকানের পিঠা, যেটা এখন তো অনেক দোকান, আগে এত দোকান ছিল না, পিঠা ঘর গুলিস্তান। আমি ওখানে গেলাম, খুব মানে দুরু বুকে আমি ওখানে গেলাম। যাওয়ার পরে ওনারা কিন্তু আমাকে অবিশ্বাস করে নাই, আমার কিন্তু কোনো আইডি কার্ডও ছিল না। ওনাকে আমি উল্টা আমাকে একটা পাটি সাপটা পিঠা ফ্রি খাওয়াই দিচ্ছি ওই দিন, ওই ওখানে ফিচার করতে গেছি। তো আমি ফিচার করলাম, আমাকে জনকণ্ঠ বিল দিল, ওইটা আমার প্রথম ইনকাম। হ্যাঁ, ওই ফিচার লিখে। তারপরে আমিও অনেক পত্রিকার কাছে টাকা পাই, অনেক অনলাইন নিউজ পেপারের কাছে টাকা পাই। আমি একটা প্রবণতা দেখলাম, তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, ওই এক্সাইটমেন্ট কিন্তু আমি আমার স্টুডেন্টদের মধ্যে পাই যখন তাদের নামে কোনো কলাম ছাপা হয়, কিন্তু তাদেরকে অফিস থেকে 1 টাকাও দেওয়া হয় না। এবং এটা বাংলাদেশের বড় বড় হাউসগুলার এক ধরনের, আমি সহজ বাংলায় বলি যে বাটপাড়ির একটা প্রবণতা, যে যারা প্রতিষ্ঠিত মানুষ তাদের কাছ থেকে লেখা নিতে চায় না, তারা ওই নতুন নতুন মানুষের কাছ থেকে লেখা নিয়ে লেখা ছাপায় যাতে বিল দিতে না হয়। এটাও কিন্তু একটা প্রবণতা বাংলাদেশে। স্যার আপনি কি কিছু অ্যাড করবেন, নাহলে আমরা রিফাতের কাছে যাবো একটু? আমি একটু অ্যাড করব, আমি একটু রাহাত ভাই যেটা বলছে গণমাধ্যমের শোষণ নিয়ে আমি একটা কথা বলবো। বাংলাদেশের মিডিয়ার অবস্থা হলো এটা, বাংলাদেশের সবচেয়ে বেশি শ্রমিক যদি শোষণ হয় সেটা বাংলাদেশের মিডিয়াগুলোতে হয়। বাংলাদেশের সাংবাদিকরা তারা অন্যদের অধিকার নিয়ে কথা বলে, অন্যদের শ্রমিক শোষণ নিয়ে কথা বলে, কিন্তু তারা তাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলে না, কথা বলতে পারে না। মিডিয়া হাউসগুলো আমরা এমন দেখেছি, মিডিয়ার মালিক যারা বাইরে আপনার টেলিভিশন স্ক্রিনে দেবো তারা ফেরেস্তার মতো, কিন্তু তারা ভিতরে যে কতটা, ওই যে বাটপার বললেন না আপনি, এটা শব্দ উচ্চার করলেন না, তারা যে কতটা বাটপার কতটা ভণ্ড সেই মিডিয়া হাউসগুলোতে না যোগাযোগ কাজ না করলে বোঝা যায় না। তারা, আমি নাম ধরে বলবো, আমাদের নাম ধরে বলতে হবে, কারণ জানাতে হবে পাঠককে বা দেশের মানুষকে কারা এমন। যেমন এটিএর বাংলার মতো একটা মিডিয়া হাউস, আপনি জানেন আমি এক ঈদের ট্রাভেল করছি, আমি দিনাজপুরে যাচ্ছি ট্রেনে করে, এটিএন বাংলার এক সাংবাদিকের সঙ্গে আমার পরিচয় হলো, ওখানে আমি কথা বললাম, প্রসঙ্গে কথা আসলো যে আমার নিয়ে, বোনাস নিয়ে, ঈদে সে কোনো ঈদে বোনাস পায় না। এটিএন বাংলার মতো একটা হাউস, ইভেন করোনার সময় 2 মাসের স্যালারি অফ ছিল, স্যালারি হয় নাই, ওই স্যালারিটা এখনো তাদেরকে দেওয়া হয় নাই। আমার এটা কথা হয়েছে 2023 সালে, আমি ইউএসএ আসার ঠিক আগে 23 সালে কথা হয়েছে। সো বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে সবচেয়ে বেশি শ্রমিকদের শোষণ করা হয়, মানে কর্মীদের শোষণ করা হয়, কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না। সো এই বিষয়গুলো আমাদের, আপনারা যারা এই বাংলাদেশের বিভিন্ন মিডিয়া ডিপার্টমেন্টগুলোতে পড়াচ্ছেন, আপনাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে হবে যে মিডিয়ার কন্ডিশনটা কি। হ্যাঁ, না আমরা আসলে কি করতে পারি, আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা অ্যাওয়্যার করতে পারি, সচেতন করতে পারি, তাদেরকে আমরা বিভিন্ন পথ দেখাতে পারি। আমি তো সরাসরি ক্লাসে আমি বলার চেষ্টা করি যে যদি তুমি তোমার যোগ্যতা অনুযায়ী, মানে মেধা অনুযায়ী মূল্যায়ন পেতে চাও, তাহলে ইউ শুড ট্রাই ফর ডেইলি স্টার, ইউ শুড ট্রাই ফর প্রথম আলো, আরো কিছু এখন যেরকম ভালো ভালো পত্রিকা, আমি যদি বিজনেস স্ট্যান্ডার্ড একটা ভালো হাউস, বণিক বার্তা ভালো হাউস, সমকাল, হ্যাঁ এরকম অনেক, সবার নাম তো আমরা বলতে পারবো না, আমি কিন্তু সতর্ক করে দেই। আমরা রিফাতের কাছে যাই, রিফাত কিন্তু একজন ওয়ার্কিং জার্নালিস্ট, রিফাত কিন্তু জার্নালিস্ট, এবং উনি ঢাকায় সাংবাদিকতা করেন, আবার ঢাকা থেকে ওনার বাসা বেশ দূরে, উনি পুরাটা ট্রাভেল করে আবার গিয়ে বাসায় গিয়ে এখন আমাদের সাথে যোগদান করেছেন। রিফাত, আপনি যদি আপনার হ্যাঁ আপনার মাইক অন আছে, আপনি যদি বলেন যে আপনি এখন কোন হাউসে আছেন, হ্যাঁ, এবং আপনি কি ডেস্কে আছেন না রিপোর্টিং এ আছেন, আপনার দায়িত্বটা কি একটু যদি বলেন, তো সবাই জানলো যে আপনার। আর রিফাত সম্পর্কে আমি একটু বলি, রিফাত আমাদের ডিপার্টমেন্টের কত 44 আবর্তনের ছাত্র, হ্যাঁ 44 ব্যাচের। তো অনেকে বলে না যে আপনাদের এটা একটা ফ্যাশন, কিন্তু বাংলাদেশে অনেকে বলে যে সাংবাদিকতা বিভাগ থেকে ছেলেমেয়েরা আসে, তারা সাংবাদিকতা পারে না, তাদেরকে আপনারা কি শিখান। এটা খুবই একটা পপুলিস্ট এক ধরনের মানে এটাকে বলে বদনাম দেওয়ার একটা প্রবণতা, পারে না।
এই আমি রিফাতের একটা মানে ইয়ে বলি, স্মৃতিচারণ করি। আমাদের ওই প্রাচ্য নিউজ একটা এমনিতে আমি একটা অনলাইন একটা পোর্টাল আমি ব্যক্তিগতভাবে চালু করেছিলাম। ওইটা এখন একেবারে পুরোপুরি মারা যায়নি, বাট মুমূর্ষ অবস্থায় আছে, কারণ পোর্টাল চালানো অনেক কঠিন কাজ এবং সময়ের দরকার, টাকার দরকার। তো রিফাতকে আমি একবার বিবিসি একটা স্টোরি ওকে আমি দেখালাম যে কিউবার যিনি ফিদেল ক্যাস্ট্রো উনি মারা গেছেন। তো বিবিসি বাংলা একটা স্টোরি করলো, ওইটা নিয়ে ব্যাপক সমালোচনা, যদি পরে এটা বিবিসি বাংলা এটাকে উইথড্র করেছিল। তো রিফাতকে আমি একটা ছোট্ট একটা স্টোরি করতে বললাম, মানে ইংলিশ থেকে বাংলা সে ট্রান্সলেট করবে, বাট ইন দ্য ফর্ম অফ রিপোর্ট। এবং রিফাত যে অনুবাদ করেছিল, যে রিপোর্টটা লিখেছিল ওই সময়, ওটা হলো যে আমার দেখা সেরা একটা রিপোর্ট। ওইরকম বাংলাদেশে কোনো পত্রিকা হাউস, কোনো হাউসে কিন্তু এইরকম মানের ফিদেল ক্যাস্ট্রো নিয়ে লেখা তখন হয়নি। তো আমি ফলে রিফাত কি তার মেধার মূল্যায়ন পাচ্ছে সঠিকভাবে? তার পার্টিকুলার তার হাউসের কথা আমি শুনতে চাই না, বাট মানে রিফাতের মতো একজন মেধাবী ছাত্র, যে কিনা আগে থেকে তৈরি হওয়া, নিজের যোগ্যতায় কিছুটা তো বিভাগের অবদান থাকেই, তাকে রিসিভ করার মতো ক্যাপাসিটি বাংলাদেশের কয়টা হাউসের আছে? রিফাত, আপনার অফিসের নাম বলেন, আর আপনি কি কি করেন একটু সংক্ষেপে বলেন, এবং আপনার অভিজ্ঞতা বলেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাইরে অনেকদিন পরে দেখলাম। সুমন ভাই কেমন আছেন? স্যার, রাহাত স্যার আমি চিনতাম না, চিনলাম স্যার। আসসালামু আলাইকুম। আমি স্যার বর্তমানে সময়ের আলো পত্রিকায় আছি। এটা স্যার আমিন মোহাম্মদ গ্রুপের সিস্টার কনসার্ন। আমি সাব এডিটিং এ আছি স্যার। এর আগে নিউজ বাংলায় কাজ করছি, এবং নিউ ইয়র্ক বেস একটা আপনার টিভি চ্যানেল আছে, বাংলাদেশ থেকে রান হয়। সুমন ভাই হয়তো চিনবেন, TVN 24। ওইখানে প্রায় 1 বছরের মতো ছিলাম। ওইটা মূলত অনুবাদ। জি জি, নাজমুল আশরাফ ভাই এখন নাই স্যার, গ্লোবালে চলে গেছে। আর আমাদের সময় ছিল, পুরা সময় আমি আশরাফ ভাইরে পাইছি। তো স্যার আমি এখন সাব এডিটিং এ আছি সময়ের আলো পত্রিকায়। তো আমি স্যার, আপনি ক্লাসরুমে যে বললেন অনেক কথা বলতেন স্যার, আমি এই বিষয়টা আমার মাথায় নিছি, এবং বড় ভাইয়ের অবদান আছে। আমরা লাকি যে আমরা পূর্ববর্তী 3টা ব্যাচ বড় ভাই পাইছি আমাদের ডিপার্টমেন্টে, সুমন ভাইদের ব্যাচ 42 এবং 43। এবং ভাইরা যখন প্রায় 3 বছর 4 বছর সাংবাদিকতা কইরা ফেলছে, তখন আমরা হাউসে গেছি। তো আমি স্যার যে কোনো হাউসে সিভি দেওয়ার আগে, বিশেষ করে 41 ব্যাচের ভাইদের সাথে, আমার হলের ভাইদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, কারণ মধ্যবর্তী 42-43 আমার হলে ছিল না। ভাইদের ব্যাচে সিনিয়র ডিরেক্ট জুনিয়র আমি, এবং আমি একাই ছিলাম লাকিলি। আমি সবার আগে স্যার বাংলাদেশের বিদ্যমান সাংবাদিকতার বাস্তবতা স্যার আমি বুঝি এবং মাইনে নিছি। স্যালারি না হওয়া, বোনাস না হওয়া, তারপরে স্যার দুর্ব্যবহারও আছে কিছু ক্ষেত্রে। সুমন ভাই তো লাকি, সুমন ভাই অনেক বেশি জানে। সুমন ভাই খুব ভালো হাউসে কাজ করছে, ডেইলি স্টারে যাওয়া আমাদের স্বপ্ন। সুমন ভাই কাজ করছে, এবং সুমন ভাই খুবই যোগ্য মানুষ, এবং সুমন ভাই পেশনেট ছিল। আমরা কারণে অকারণে নানা কারণে চলে গেছি স্যার। এখন ওই ক্ষেত্রে যেহেতু গেছি, আমি সব সময় বিবেচনা করতাম স্যার, আমি আগে জিজ্ঞেস করতাম ওই হাউসে বা বড় ভাইয়ের থ্রুতে স্যালারি কবে হয়, রেগুলার হয় কিনা, বোনাস হয় কিনা, এইসব জিজ্ঞেস করে স্যার আমি চাকরিতে জয়েন করি। 3টা হাউসেই আমি এই কাজ করছি। কারণ জয়েন করার পরে স্যার আসলে অকুল পাথারে পড়ার কোনো মানে নাই স্যার। যেহেতু স্যার পানিতে নামতে হবে, কুমিরের সাথে লড়াই করা আমার পক্ষে সম্ভব না স্যার বাংলাদেশের বাস্তবতায়। আমি স্যার আগে জিনিসটা জানা নিতাম যে আসলে রেগুলার স্যালারি হয় কিনা। তো আমি যেই পত্রিকায় আছি স্যার, আমি আসলে এই মানে ঈদের আগে একটা পোস্ট দিছিলাম, সুমন ভাই দেখছে কিনা জানি না, বা স্যার আপনি, রাহাত স্যার দেখার সুযোগ নাই, কারণ স্যার আমার ফ্রেন্ড লিস্টে নাই। আমি মার্চের 1 তারিখ জয়েন করার পরে স্যার 20 দিনের মাথায় মোট স্যালারির 60% তারা আপনার বোনাস দিছে, এবং আমি অভিভূত হয়েছি। এবং স্যার অনেকে 20 রমজানে জয়েন করছে, ওটা রমজান মাস ছিল, তাদেরকেও তাদের মোট স্যালারির 60% বোনাস দেওয়া হয়েছে সময়ের আলো পত্রিকা। এই পত্রিকাটা স্যার হয়তো অনেকেই জানে না, আমি বেশ অবাক হয়েছি স্যার। এবং কোরবানি ঈদেও টানা 1 মাস পরেই স্যালারি দেওয়া হয়েছে। স্যালারি একটু লেটে দেয়, কিন্তু প্রায় 8 বছর ধরে পত্রিকাটা স্যালারি দিচ্ছে। এখন স্যার নতুন মাল্টিমিডিয়া মানে কাজ শুরু করছে, ওই মাল্টিমিডিয়াতে আমি গেছি, আমি অনলাইনে গেছি স্যার। আচ্ছা, আমি শুধু একটা কথা জিজ্ঞেস করি, স্যালারি কি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয় অটোমেটিক্যালি, নাকি আমরা যেরকম ইউএনবিতে আমি যে
লাইন ধরে, রিলিফের মাল নেয় না মানুষ, লাইন ধরে নেয় না, তো ইউএনবিতে একজন টাকা দিবে, আমরা এরকম লাইন ধরা বা বসে থাকতাম, তারপরে মানে টাকাইতাম, বেতন রেগুলার হতো, হয়তো 3 তারিখ 4 তারিখ হয়ে যেত অনেক সময়, কিন্তু ওই লাইন ধরে টাকা নিতে কার ভালো লাগে একজন লোকের কাছ থেকে? এটা তো স্মার্ট একটা সিস্টেম থাকবে, এটা মানে মোটামুটি সম্মানজনক যে আমার অ্যাকাউন্টে জমা হবে। আপনাদের কি হয়? না স্যার, এখন মোটামুটি স্যার আপনাদের ওই সময়ের বাস্তবতা তো অন্যরকম ছিল। এখন স্যার ব্যাংক অ্যাকাউন্টেই জমা হয়, এবং ব্যাংকের যে HR ম্যানেজমেন্ট, এটা হয়তো সুমন ভাই বলতে পারবে ভালো, তারা এসে ধরেন পত্রিকা অফিসের অ্যাডমিনে বসে থাকে, কারণ 100-150 অ্যাকাউন্ট খোলা এটা ব্যাংকের জন্য লাভবান স্যার। এই কারণে হয়তো প্রসেসটা ইজি হয়ে গেছে। তো ব্যাংকেই হয় স্যার, স্যালারি ব্যাংকে হয় এবং স্যালারি রেগুলার পাচ্ছে। এবং আমি স্যার এই বিষয়টা আমার ক্ষেত্রে হয়তো আমি বড় ভাইদের সাথে ক্লোজ, এবং আমি সিস্টেমটা ধরতে পারছি যে আমার আগে জানতে হবে হাউসের মাদার অর্গানাইজেশন কে, গ্রুপ কে, স্যালারি হয় কিনা, প্রিভিয়াস হিস্ট্রি কি, যাই না স্যার আমি অ্যাপ্লাই করি। কিন্তু মানে মিডিয়ার যে বর্তমান বাস্তবতা স্যার, স্যালারি স্ট্রাকচার এইটা স্যার দুরূহ, এবং এটা স্যার মানে আসলে কেউ আসলে স্যার কথা বলতে চায় না, এই বিষয়টা নিয়ে কেউ কথা বলতে চায় না। স্যার 2014 সালে 8,000 টাকা বেতন পাইতেন রাহাত স্যার, উনি অনেক বেশি পাইতেন স্যার। মানে আমি ওই সময়ের মুদ্রাস্ফীতির পরিস্থিতিতে বলতেছি, স্যার অনেক বেশি পাইতেন। এখনো স্যার জয়েন করায় 15,000 17,000, শুধু জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি ছেলে পেলেই জয়েন করতেছে। আর মানে এই বিষয়টা আসলে কিভাবে ঠিক হবে স্যার, এইটা আমি একটু আগে ক্যাম্পাসের বাসে আসার পথে গণমাধ্যম সংস্কার কমিশনের একজন শিক্ষার্থী সদস্য আমাদের বিভাগের, তার সাথে আমার 40 মিনিট কথা হয়েছে স্যার। 40 মিনিট আজকে 40 মিনিট কথা হয়েছে। মামুনের নামই বলি, আমার বিভাগের ছোট ভাই, অত্যন্ত কাছের। তো মামুনের ব্যাপারে আমি মামুনরে প্রথম খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইছি, অনেকদিন পরে দেখা। ফার্স্টে চাটা খাইলাম, তারপরে আমার প্রতিক্রিয়া জানাইছি যে এই সুপারিশ করলি কিছু হইল না। তো আমার আসলে ওইভাবে না, আমি তো ওরে এজ এ ডিপার্টমেন্টের ছোট ভাই জানাইছি যে তোরা যে সুপারিশ করলি, তারপরে সংস্কার কমিশন করা হইলো, এটার আসলে প্রতিফলন কি? আমি তো 5 আগস্টের পরে আগে যে পরিস্থিতি দেখছি, 5 আগস্টের পরে সেম পরিস্থিতি। তুই আমারে বল, তুই জবাব দিতে বাধ্য। তুই হয়তো সংস্কার কমিশন আমি সচিবালয়ে ধরতে পারবো না, কিন্তু জাহাঙ্গীরনগরে তো তুমি 49। আমি প্রধানমন্ত্রী হইলেও সুমন ভাইয়ের কাছে আমি 44, সুমন ভাই আমার কাছে 41। মানে আমরা এইভাবে জিনিসটা ইয়ে করি। তো আমার কাছে স্পিরিট হবে জাবিয়ান স্পিরিট স্যার। তো আমি বললাম যে বল কাহিনী, বললো ও যে জিনিসটা বললো স্যার, ভালো হয়েছে আজকে কথা হয় এবং পরপর এই টপিকটা, যে ভাই আমরা প্রায় 350 পৃষ্ঠার মানে সুপারিশ দিছে, এবং ওইটার মানে করতে আসলে কি দরকার সেই জিনিসটাও দিছে স্যার। তো ও অবশ্য মানে সরকার যারা আছে, মামুন তো স্টুডেন্ট, মামুনের আর কি, মামুন নিজেও নির্যাতিত। মামুনের মানে যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মামুনকে কয়েকজন পুলিশ মিলে ওকে মারতেছিল। জি স্যার, মানে ওই দিনের ঘটনা তো স্যার। হ্যাঁ পুলিশ স্যার, মামুন মার খাইলো, খায়া জি 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 ইসলামনগরে আসলো, মামুন মাথায় ইয়ে ছিল। তো মামুনের তো আসলে কিছু করার নেই, বরং আরো মানে সে যে ঢাকায় এসে সংস্কার কমিশনের সদস্য হিসেবে সবার সাথে মিশলো, এটা তার একটা অভিজ্ঞতা। ও তো কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। বা আমি তো স্যার সংস্কার কমিশনের যে প্রধান, তার পক্ষে তো আমার সামনে যাওয়া সম্ভব না। আমি লাকি যে আমি ওইখানে সংশ্লিষ্ট একজনকে পাইছি, অন্তত পুরো বিষয়টা জানতে পারছি স্যার, এটা আমি লাকি মনে করি। মামুন না থাকলে স্যার সচিবালয় কেন স্যার, আমি সচিবালয়ের রাস্তায় চিনি না, টু বি অনেস্ট। হয়তো ভবিষ্যতে যাইতে পারি, মামুন ট্রান্সপোর্টে বসা আমি জিজ্ঞেস করতে পারছি। তো স্যার তারা বললো পুরা বিষয়ের বাস্তবতা, মামুন আমারে বললো, মামুন হয়তো শুনবে এটা এবং কোনো সমস্যা নাই। ও বললো যে ওরা সর্বোচ্চ চেষ্টা করছে এবং প্রত্যেকটা জিনিসের রেফারেন্স সহ তারা বেতন কাঠামোটা নিয়ে খুব কাজ করছে। তো স্যার বাংলাদেশের অধিকাংশ হাউসে, সুমন ভাই যে বললো আমি একমত, প্রতিনিধিদের আমার মনে হয় সুমন ভাই 10টা হাউসও বেতন দেয় না, আমার মনে হয় খুব কম হাউস বেতন দেয়, বা ওই বিজ্ঞাপনের কমিশন দেয়, এবং কমিশনটাও ইরেগুলার দেয়।
তো তারা প্রতিনিধিদের বেতন এবং ক্যাম্পাস প্রতিনিধিদের বেতন নিয়ে স্যার ওই মানে তাদের সুপারিশে তারা আপনার অ্যাড করছে। তারপরে হাউজে যারা কাজ করে সাব এডিটর, সিনিয়র সাব এডিটর বা অন্যান্য বা কর্মচারী সবকিছু অ্যাড করছে, কিন্তু তাদেরকে স্যার লাইক হেগের যে কোর্ট আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, রায় দিতে পারবে, কিন্তু পুলিশ নাই, প্রশাসন নাই, মানে নিধিরাম সর্দার, এই জিনিসটা তাদেরকে দেওয়া হয় নাই স্যার। কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা কোনো ধরনের বাস্তবায়ন করার পাওয়ার দেওয়া হয় নাই। তবে তারা বললো, মামুন আমলে বললো যে ভাই আমরা আওয়ামী লীগ ছাড়া যে দলগুলো আছে, জাতীয় পার্টি, জামাত, বিএনপি, তাদের প্রতিনিধিদের ছিল, তাদের কাছে তারা তার লিখিত রাখছে যে তারা সরকারে গেলে পরবর্তীতে এটা বাস্তবায়ন করবে। তো আসলে সংস্কার কমিশনের আমরা আশা ছিল স্যার যে 5 তারিখের পরে সংস্কার কমিশন হয়েছে, সুপারিশ গুলা হয়তো বাস্তবায়ন হবে, কিন্তু নির্বাচিত সরকার হওয়ার আগে হয়তো বাস্তবায়নের সুযোগ নাই স্যার। মানে আমি মামুনের থেকে যা শুনলাম, আর হইতে পারে, তবে এটা সম্ভাবনা কম। তো বিদ্যমান ব্যবস্থা আসলে পরিবর্তনের জন্য আমার মনে হয় স্যার পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের আসলে আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, নুয়াবের মেম্বারদের চাপ দিয়ে পলিটিক্যাল পার্টির সাথে এলাই করে স্যার ওই সুপারিশের কিছু অংশ যদি বাস্তবায়ন করা যায় স্যার, আইলে হইলেও অন্তত কিছুটা সিনারিও চেঞ্জ হবে। এছাড়া স্যার আসলে হ্যাঁ, আমরা রিফাতের এই একটা বড় গুণ যে খুব অল্প সময়ে সে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে, মানে মেইন জিনিসটা সে ধরতে পারে, মেইন জিনিসটা ধরতে পারে। আর আমরা এখন এই যাব সুমন আলী এবং আমাদের রাহাত স্যারের কাছে। রিফাত যে মানে আশা প্রকাশ করলো, আমি যদিও আশাবাদী না, আশা প্রকাশ করলো যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে যদি এগুলা বাস্তবায়ন হয়। পলিটিক্যাল গভর্নমেন্ট তো ছিল আগে, 15-16 বছর ছিল, তার আগে বিএনপি ছিল, তার আগে আওয়ামী লীগ ছিল। হ্যাঁ, তো এই যে নেচার অফ ওনারশিপ অ্যান্ড প্যাটার্ন অফ ওনারশিপ অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য কোম্পানিজ বা যারা ওনার্স, এটাকে আদৌ চেঞ্জ হবে? হ্যাঁ, আমি যদি আমার হাউস যেটা ইউএনবির অনেকে হয়তো শুনবে, ইউএনবির কথা বলতে পারি যে আমি অ্যাজ এ ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট আমি ইউএনবি থেকে আমি টাকা পেতাম রেগুলার, 3000 দিয়ে শুরু, পরে আমার কাজে খুশি হয়ে তারা আমাকে 4000 টাকা দিত। আমি ঢাকা ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, কিন্তু আমার মতোই তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট পরিশ্রম করে, তাকে কিন্তু টাকা দিতে চায় না, বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টাকা দিতে চায় না। আচ্ছা, তারপরে তারপরে আমি যখন ইউএনবি ছেড়ে জাহাঙ্গীরনগরে জয়েন করি, তখন কিন্তু আমার স্যালারি ছিল প্রায় 40,000 টাকার কাছাকাছি। হ্যাঁ, 40,000 টাকার কাছাকাছি। তারপরে আমি যখন জয়েন করি জাহাঙ্গীরনগরে, তখন হয়ে গেল আমার 19,000 টাকা, মানে 11,000 টাকার বেসিক আর সব মিলে 19,000। যাই হোক, আমি তো আমাকে একজন বলছে যে আপনি তাহলে জেনে শুনেই বিষ পান করতে আসছেন, এরকম একজন বলছে। আমি বললাম যে না, টাকা দিয়ে তো আর ইউনিভার্সিটির টিচারের টিচিং কে মূল্যায়ন করা উচিত না। যাই হোক, তো ইউএনবিতে আমার যেটা আনসার্টেনিটি ছিল, বা সবার ইউএনবিতে প্রায় সবারই অভিজ্ঞতা হয় যে যাওয়ার বেলায় ইউএনবি সবার সাথে ঝামেলা করে। এটা আমি মাইক দিয়ে ঢাকা শহরে ওই একটা সিনেমা আছে না, গ্যাংস অফ ওয়াসিপুর, ওখানে মনোজ বাজপাই হাজরাত 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 বলে না, আমি এরকম মাইক দিয়ে বলতে পারবো, ইউএনবি অফিসের ভিতরে ঢুকে বলতে পারবো। তো সবার সাথে এই ঝামেলাটুকু করে অনেক বড় বড় সাংবাদিক, আমি ব্যক্তিগতভাবে যাদের কি বলে পায়ের সমানও আমার যোগ্যতা হয়নি ইউএনবিতে, আমি বলতে পারি শামসুদ্দিন ভাই, শাহজাহান ভাই, রওশন ভাই, এদেরকে আপনারা চিনেন না কেউ, আমি চিনি। মুসলিম ভাই, আমার বস, আমার গুরু, সিইউসি চিফ অফ করেসপন্ডেন্ট শামীম ভাই, উনি আর এই পৃথিবীতে নাই। হ্যাঁ, আল্লাহ তাদের যারা মারা গেছেন সবাইকে বেহেশত নসিব করুন। তো ইউএনবি সবার সাথে ঝামেলা করে, যে মানে ওই যে তার যে পাওনা টাকাটা, এখন তো রিফাত একদম বলা যায় যুবক, মানে বিবাহিত যুবক। হ্যাঁ, রিফাত, তারপরে আমাদের বয়স বেশি না, কিন্তু গ্যাপ 10-12 বছরের গ্যাপ। হ্যাঁ, আমাদের মধ্যে 10-15-16 বছরের গ্যাপ, আমরাও একই জেনারেশন। তো এরকম কেন? এই পরিস্থিতির পরিবর্তন কিভাবে আমরা করতে পারি? মানে প্রফেশনালিজম, পেশাদারিত্ব, যে একজন ভালো বেতনে মোটামুটি 25,000 টাকা স্যালারি যদি হয়, বা 30,000 মিনিমাম, মানে কি বলে একদম
বলা যেতে পারে যে প্রবেশকালে চাকরিতে জয়েন করার সময় আমাদের যদি 30,000 টাকা বেতন কেন হবে না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী থেকে আসা মেধাবী ছাত্রছাত্রীরা তারা কেন 30,000 টাকা স্যালারি সুনিশ্চিতভাবে পাবে না? সেই পরিস্থিতি কবে আসবে? এবং তারা বিভিন্ন হাউস থেকে যখন বিদায় নেবে, লাইক ডেইলি স্টার আর প্রথম আলো, তারা কিন্তু আমার জানা মতে কেউ যদি পাওনা থাকে পাওনাটা দিয়ে দেয়। অন্যান্য আরো 10-20টা হাউস কেন এগুলা করবে না? এটা কার দায়িত্ব এটা করার? এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের স্টুডেন্টদের সাথে তো আমার কথা বলতে হবে, আমার স্টুডেন্টের সাথে তো আমার বাসে যেতে হবে, হ্যাঁ, তাকে ইন্সপায়ার করতে হবে। সে আমাকে ব্লেম করবে যে আপনি বড় বড় কথা বলেন, মিডিয়ার এই অবস্থা। এরপর আপনারা বলেন সাংবাদিক কি গণমাধ্যম সমাজের দর্পণ, 5th স্টেট চলে আসছে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এখন হচ্ছে 5th, আগে ছিল 4th স্টেট। এই যে বইতে লেখা আছে সাংবাদিকতা মহান পেশা, আমাকে সে ধরবে, হ্যাঁ, আমাকে সে অভিশাপ দিবে যে আপনি আমাকে কেন এই জায়গায় পাঠাইলেন। তো এই পরিস্থিতি আমরা কিভাবে চেঞ্জ করতে পারি রাহাত স্যার? তারপর আমরা সুমন আলীর কাছে যাব। আচ্ছা, আমি একটু যে আপনি কয়েকটা বিষয় এখানে বলছেন যে ওনারশিপ প্যাটার্ন, এই কথাটা আপনি বলছেন। আসলে বাংলাদেশে যারা সাংবাদিকতায় আসে বা এই পেশাটা থাকে শেষ পর্যন্ত, তারা আসলে সাংবাদিকতাটাকে একটা নেশা হিসাবে দেখে, মানে নেশা হিসেবে দেখে বলে, লাইফ স্টাইল হিসেবে দেখে বলে সে আসলে এখানে কাজ করতে পারে। আদারওয়াইজ যে মানুষ যে যারা হচ্ছে কি পেট চালানোর জন্য সাংবাদিকতা করবে, তারা বেশি দিন এখানে টিকতে পারবে না। কারণ হচ্ছে কি তার চাকরি থাকবে না, কম টাকা বেতন পাবে, নানান কিছু। ওই যে আপনি বললেন যে যে বড় বড় মিডিয়া গুলো বেতন দেয় ঠিক মতো, ডেইলি স্টার, প্রথম আলো বা যারাই হোক, এরকমও আছে। ধরেন এই করোনার সময় আমাদের আন্দোলন করতে হয়েছে এই গণমাধ্যমে ছাঁটাই বন্ধ করেন, এটা কিন্তু বড় বড় গণমাধ্যমও করেছে, কিন্তু না করে উপায়ও ছিল না, কারণ তাদের রেভিনিউ ছিল না, মানে তাদের কাট করতেই হবে। তখন দেখা গেছে তখন দেখা গেল যে মানে অনেক এক্সপেরিয়েন্স সাংবাদিক, তাদের বেতন বেশি হয়ে গেছে বলে তাদের কোনো অযোগ্যতা নাই, তাদের বেতন বেশি হয়ে গেছে বলে তাদের হচ্ছে কি চাকরি শেষ। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে বাংলাদেশে। তো এবং অনেক এই জেলা প্রতিনিধি, প্রথম আলো, ডেইলি স্টার জেলা প্রতিনিধিদের বেতন দেয়। অনেক সময় দেখা গেছে জেলা প্রতিনিধিদের, বিশেষ করে করোনার সময় এটা নিয়ে গবেষণাও করেছি আমরা, একটা দেখেছি যে তারা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে ছিল। বেশিরভাগ সাংবাদিকই বলেছে তারা এই করোনার সময় যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে ছিল। এখন বাংলাদেশি মিডিয়া যদি আপনি দেখেন, মানে সব জায়গায় হচ্ছে পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশে এখন পত্রিকা, ছাপা পত্রিকা আসতেছে, তাই না? তারপরে দেখেন যে বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন টেলিভিশন চ্যানেল আসতেছে। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে সাংবাদিকতা একটা নির্দিষ্ট শ্রেণীর হাতিয়ার হয়ে গেছে। কারণ আপনার দেখবেন যে কোনো বিজনেস গ্রুপ, সে যখন বিজনেস করে তার একটা ঢাল হয়ে দাঁড়ায় হচ্ছে সাংবাদিকতা। আপনি দেখবেন বড় বড় আমাদের যে আলিয়াসের একটা লেখা আছে হুজ বাংলাদেশি মিডিয়া, আপনি দেখবেন যে বড় বড় পলিটিক্যাল পার্টিস যারা আছে, তাদের পার্টিসে যারা এই বড় বড় রাজনৈতিক নেতা আছে, তারা দেখবেন এই মিডিয়ার মালিক। এর একটা রাজনৈতিক গ্রুপ একটা। আবার 2 নম্বর দেখবেন যে বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় ব্যবসায়ী লাইক বসুন্ধরা, এই এসালুন গ্রুপ, তাদেরও একটা মিডিয়া আছে, ঠিক আছে? তখন দেখবেন যে তাদের স্বার্থের বাইরে যায় ওরকম কোন নিউজ কিন্তু আবার দেওয়া যায় না। এটা যত মাইনর লেভেলই হোক। আপনি নাম উল্লেখ না করে একটা মিডিয়ার কথা আপনাকে বলি, যে একটা মিডিয়ায় আমার ছাত্রী, আমার থিসিস স্টুডেন্ট, সে ইন্টারভিউ করতে গেছে বড় একজন সম্পাদকের, নাম বললে চিনবেন বা আপনার পরে শোয়ের পরে বলবো, নামটা না বলি জনসম্মুখে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে, সে সাধারণ প্রশ্ন করেছে, আপনি যে এই নিউজটা দিলেন না, কেন দিলেন না? এর পিছনে কারণ কি? ওই যে একটা অপরাধ করেছে, অপরাধের পিছনে ছিল হচ্ছে কি ওই মিডিয়ার মালিক, ঠিক আছে? তো তখন যে সে এই প্রশ্নটা তাকে করলো সম্পাদককে, তোমাকে এখানে কে পাঠিয়েছে, তুই কি এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে এসেছো, আউট ফ্রম মাই অফিস। একদম হুলস্থুল ছাত্রী আমাকে ফোন দিয়েছে, স্যার আমাকে তো সম্পাদক কোনো ধরনের ইন্টারভিউ দেয়ই নাই, বরং আমার তো বকাঝকা করে, কান্নাকাটি অবস্থা। আমি কই বাবারে, তুমি যে কান্নাকাটি করো, এটা তোমার ডেটা, তোমাকে যে বকাঝকা করে বের করে দিচ্ছে, যে তোমাকে ইন্টারভিউ দেয় নাই, দিস ইজ ইউর ডেটা, তো ডেটা পাইছো। আপনারা কন্টিনিউ করেন, আমি 30 সেকেন্ড একটু আসছি, 30 সেকেন্ড কন্টিনিউ করেন। এটা লাইভে আছে, আমরা এটা চলমান থাকে, আমি 30 সেকেন্ড একটু ব্যাক করছি, প্লিজ। জি স্যার, তাহলে আমি এটা চালাই, আমার কথাটা চাই। তো দেখা যাচ্ছে যে ওনারশিপ প্যাটার্নের জন্য দেখা যাচ্ছে যে একটা নিউজ ভ্যালু আছে, আমি ওটা দিতে পারি না, তাই না? এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে। নিউজ, এটা সংবাদ মূল্য আছে, এটা তো বিগ নিউজ, কিন্তু আমি সংবাদ দিব না, বিকজ অফ ওই যে উনি যে সিস্টার কনসার্ন যে আছে তার এগেইনস্টে গেলে তো নিউজ দেওয়া যাবে না।
এ ধরনের ব্যাপার কাজ করে। আর বেতনের কথা, বেতন হচ্ছে কি শোষণ, মানে এখন হচ্ছে কি বুদ্ধি দিয়ে সাংবাদিক আমাদের লাগে না। যে ভালো সাংবাদিকতা করে, যার বুদ্ধি আছে, সে যে ভালো মাল্টিমিডিয়া জার্নালিজম করতে পারে, এরকম লোক আমার লাগে না। আমার লাগে হচ্ছে বুমদর সাংবাদিক, যে বুমদরের কথা বলতে পারে, দর্শকে বেরিয়ে যাচ্ছে একটা গাড়ি, এরকম যারা বলতে পারে, কথা বলতে পারে, তোতা পাখি যাদের দরকার, মানে বেশি বেতন দিতে হবে না। মিডিয়া পুরো বিষয়টা তো স্যার ক্লিক বেট, আমি ডিস্টার্ব করলাম স্যার, কিন্তু আপনি আমার মনের কথা বলতেছেন তো স্যার। ক্লিক বেট জার্নালিজম হয়ে গেছে স্যার। রবিউল ইসলাম নয়ন 50 জন স্যার যুব দলের সেক্রেটারি ভাইরাল নবিউল ইসলাম নয়ন রে নিয়ে কইরা আছে স্যার, অথচ আব্দুল্লাহ আবু সাইদ স্যার যদি কথা বলে এইখানে মোজ রিপোর্টারই পাঠাবে না। রবিউল ইসলাম নয়ন ইজ ইম্পর্টেন্ট, বা মানে ডাকসুর নেতারা অবশ্যই তাদের আমি শ্রদ্ধা করি, তারা অনেক ভালো। তাহলে ওই যে ক্লিক বেট, ইভেন অনলাইনে সুমন ভাইরা হয়তো কিছু সুযোগ পাইছে আপনার অনুবাদ করার, স্যার যে আমার অনুবাদের প্রশংসা করলো, এটা করার তো সুযোগ নাই। কারণ দ্রুত দিতে হবে স্যার, দ্রুত দিতে হবে। স্বস্তিকা মুখার্জি নিউজ খুবই ইম্পর্টেন্ট, কারণ মানুষ তো পড়বে বেশি। স্যার আমি জানি না আমি এটার কথা হয়ে যাচ্ছে কিনা, কিন্তু এটা বাস্তবতা স্যার, ক্লিক বেট হয়ে গেছে স্যার, কিচ্ছু করার নাই। কত দ্রুত কন্ট্রোল বি কন্ট্রোল সি, কন্ট্রোল বি কন্ট্রোল সি, শিরোনামটা চেঞ্জ করে স্যার এই চলে। আমি যেখানে বলতে চাচ্ছিলাম, হ্যাঁ আমি রিফাতের সাথে অ্যাড করি যে যারা বলে যে আমাদের স্টুডেন্টরা তারা কিছু না শিখে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসে, তারপরে তারা পারে না, তাদেরকে কি শিখে পাঠান, এটা টু মেনি এক্সটেন্ট, এটা ঠিক না, এটা রং। কারণ আমরা যে বিশাল সিলেবাস, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, যে রিয়েলাইজেশন, যে শিক্ষা নিয়ে আমাদের স্টুডেন্টরা তৈরি হয়, তাদেরকে সেই রকম পরিবেশ বা সেই রকম একটা আবহাওয়া বা কাজের পরিস্থিতি দিতে পারে না মিডিয়া ইন্ডাস্ট্রিগুলো। যেমন সুমন আলী 125টার মতো টুলস এর উপরে তার দখল ছিল, ডেটা জার্নালিজম, মাল্টিমিডিয়া এটসেট্রা। কিন্তু তাকে বলে যে আপনি 10 দিন 15 দিন আপনাকে দেখি, হ্যাঁ 3টা মাস্টার্স 2টা মাস্টার্স, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড স্কিলস ফ্রম এভরি সাইড, হি ইজ দ্য বেস্ট চয়েস। কিন্তু তারে বলে যে আপনি কাজ করেন মাগনা কাজ করেন। আমি শেষ করি তার, মানে যে আমি যেটা বলতে চাইছিলাম, যে চাচ্ছিলাম যেটা, মানে এখন মানে মিডিয়াগুলো ওই ধরনের কর্মী খুঁজে, আসলে সাংবাদিক খুঁজে না যাদের বেতন কম দেওয়া যায়। মানে বেশি আপনি বললেন যে স্যার অনার্স মাস্টার্স পাস করে সাংবাদিকতা যাবে, ওরকম লোক তো মিডিয়া চায় না আসলে। মানে মিডিয়া তো চায় যে যেভাবে একটু এক্সপ্লয়েট করা যাবে, বেশি শিক্ষিত লোকজন তো তাদের দরকার নাই, তার দরকার হচ্ছে কি কথা বলতে পারতে হয়, লিখতে পারলেই হয়। কিন্তু যেটা বিষয় একটু আমি আশার কথা বলবো, যে সাংবাদিকতা যেখানেই যাক, মানে সাংবাদিকতা শুধু আমাদের যে বেতনের উপর নির্ভর করতে হবে ব্যাপারটা কিন্তু তাও না। এখন কিন্তু মিডিয়া ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে, মিডিয়া প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি যেমন আপনি মহসিনুল হাকিম ভাইয়ের কথা বলেন, উনি কি আসলে যমুনা টেলিভিশন দিয়ে চলতো? তা তো না, ওনার নিজস্ব কন্টেন্ট লাখ লাখ মানুষ দেখতো, কোটি কোটি মানুষ দেখতো, ওইখান থেকে উনি তো এখন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর, এখন তো আর এক্স্যাক্টলি। আমি এটা বলতেছি, যদি আপনার স্কিল থাকে, যে সুমন ভাই যেরকম কতগুলো যে মানে সফটওয়্যারের কাজ জানে, বিভিন্ন টুলস এর কাজ উনি জানে, মানে একজন সাংবাদিক যদি সাংবাদিক হয়ে ওঠে, তার যদি স্কিলস থাকে, সে যদি একই সাথে মাল্টিমিডিয়া জার্নালিজম করতে পারে, মোবাইল জার্নালিজম করতে পারে, হ্যাঁ এভরিথিং, ব্রডকাস্টিং, লেখালেখি, এখন তো সবই হইতে হয় আসলে। সাংবাদিক শুধু লিখতে পারলে হবে না, তাকে সবই পারতে হবে। একজন সাংবাদিক যদি এই ধরনের স্কিলস গুলো যদি অ্যাটলিস্ট সাংবাদিকের থাকে, তাকে কিন্তু বেতন নিয়ে চিন্তা করতে হবে না, সে শুধু বেতন ছাড়া অন্যান্য সোর্স থেকেও কিন্তু আসলে টাকা আয় করতে পারবে। এটা হচ্ছে আশার কথা, যে আমি মিডিয়ার বেতনের ধারধারি না। কিন্তু যেটা দুঃখের কথা, মিডিয়া হাউস গুলো যেটা বললাম, যে বেতন কম দিয়ে পারলে তাদের ভালো। এই জন্য ওনাকে যে সুমন আলী ভাইকে বলছে যে আপনি স্বাধীন, হ্যাঁ যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আমি কিন্তু এই আলাপটা আনতে চাচ্ছিলাম, কারণ যে ইন্টারেস্টিং আলাপ হচ্ছে সুমন আলী, তারপরে রিফাত, রাহাত স্যার, সবাই মিলে, আমি মিলে, অসাধারণ আলাপ তো শেষ করতে ইচ্ছা করে না, আড্ডা ডিসকাশন এগুলো শেষ করতে ইচ্ছা করে না, শেষ তো করতে হবে। আমরা প্রায় 10টা বেজে গেছে, আমাদের একটা সময় শেষ করতে হবে। তা আমার একটা প্ল্যান ছিল মাথায়, যে আলোচনাটা একটা পর্যায়ে আমরা আমাদের ভেতরে যত হতাশা, ক্ষোভ, রাগ এগুলো প্রকাশ করে, তারপরে আমাদের অল্টারনেটিভ, হোয়াট উইল বি দ্য ওয়ে আউট অফ দিস ক্রাইসিস, হ্যাঁ এটা নিয়ে আমরা আলাপ করব। তো সেই আলাপে অলরেডি আমরা ঢুকে গেছি। যেমন আমি পার্সোনালি স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করি টু হ্যাভ এ ইউটিউব চ্যানেল ফ্রম দ্য ডে ওয়ান,
হ্যাঁ, হিজ অর হার ওন ইউটিউব চ্যানেল, এটা আমি খুব ট্রাই করি, কিন্তু ওই উল্টা হয় অনেক ক্ষেত্রে। আমি দেখছি যে বিশ্ববিদ্যালয়ে আসার আগে অনেকের ইউটিউব চ্যানেল মনিটাইজ করা থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে ছাত্র হিসেবে তার সেই ইউটিউব ফেসবুক থেকে হারায় যায়। এখন ইউটিউব ফেসবুক থেকে গ্রামের ছেলে মেয়েরা ইনকাম করে। সবাই যে বাজে কন্টেন্ট দিয়ে করে তা না, অনেকেই আছে কোয়ালিটি কন্টেন্ট দিয়ে, এটা তার একটা নিজের একটা পেশা হিসেবে। আমরা যারা চিনি অনেকে ব্লগার আছে, ট্রাভেলার আছে, কন্টেন্ট ক্রিয়েটর মহসিনুল হাকিম, উনি তো ওয়ান অফ দ্য স্মার্টেস্ট টিভি জার্নালিস্ট এভার বাংলাদেশ হ্যাজ প্রডিউসড, ঠিক না? মহসিনুল হাকিম, ওনার ভয়েস কোয়ালিটি শুদ্ধ বাংলা বলে, এক্স ক্যাডেট, তার নেটওয়ার্ক, উনি আমার আওয়ামী লীগ বিটের, উনি আমার কলিগ, মানে প্রাইম মিনিস্টার বিট, উনার সাথে আমার খুব ভালো রিলেশন। তো উনি সালাউদ্দিন সুমন ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি, হ্যাঁ, সালাউদ্দিন সুমন কে সময় টিভি কর্তৃপক্ষ মাঝে মাঝে হুমকি দিত যে ইউ ক্যান নট ডু দিস, তুমি ইউটিউব চ্যানেল চালাতে পারবে না, তুমি আমাদের এখানে জব করো, তুমি আমার আন্ডারে আছো, তোমার এত বড় সাহস। তো সালাউদ্দিন সুমন নিজেই এখন প্রতিষ্ঠান। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 42 ব্যাচের একজনের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক না? সে তার কর্পোরেট অফিস নিয়ে এখন উত্তরায় থাকে। আমি তার শিডিউল পাই না, আমি চেষ্টা করছিলাম তার সাথে দেখার সুযোগ, মানে আমার ছাত্রের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট পাই না, সে এত বিজি থাকে। তো সে কি পিছিয়ে পড়েছে? কোনো কারণে পিছিয়ে পড়েনি। তো এই ক্ষেত্রে সুমন আলী, আমরা আলোচনাটা শেষ করি যে আমাদের স্টুডেন্টরা ডেইলি স্টার, প্রথম আলো, সমকাল, বণিক বার্তা, বিজনেস স্ট্যান্ডার্ড, এরকম হয়তো কয়েকটা ভালো টিভি চ্যানেল আছে বাংলাদেশে, আরো কয়েকটা আমরা যদি নাম বলি, হয়তো আমরা 10-12টা মিডিয়া হাউস পাবো যে না, দে আর ট্রাইং টু মেনটেন প্রফেশনালিজম এট দেয়ার ওন ক্যাপাসিটি। তারা মোটামুটি ওয়েজ বোর্ড মেনটেন করে, অনেকে আছে ওয়েজ বোর্ডের থেকে বেশিও দেয়। হ্যাঁ, যেমন একটা ছেলে, যেমন ডেইলি স্টার, সুমন আলী কিন্তু ডেইলি স্টারে ভালো করতো যদি থাকতো বাংলাদেশে, সে তো আমেরিকা গেছে, আমেরিকা ডেফিনেটলি একটা ভালো অপশন, পিএইচডি মাস্টার সব মিলে। ডেইলি স্টারে থাকলে সুমন আলী কে ডেইলি স্টার ছাড়তো না, কোনোদিনও ছাড়তো না, কারণ সুমন আলী যে পরিশ্রম করতে পারে, ইনভেস্টিগেটিভ, ইন্টারপ্রিটেটিভ, মাল্টিমিডিয়া, এটা সেটা সব মিলে তার দুনিয়ার এক্সপার্টিস আছে সুমন আলীর ভিতরে। তো আমাদের স্টুডেন্টদের জন্য সংক্ষেপে আপনি কি বলবেন যে সে যদি সাংবাদিকতা করতে না চায়, তাহলে হোয়াট ক্যান বি আদার অপশনস ফর হিম অর হার? থ্যাংক ইউ স্যার। তার আগে স্যার আমি কয়েকটা, বেশি সময় নেব, 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করে দেবো, কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো আমার ছোট ভাই রিফাত, ও বলেছিল যে গণমাধ্যম যে সংস্কার কমিশনের যে সুপারিশগুলো নিয়ে একটু কথা বলতে হয়। আমি বলবো স্যার, এই সুপারিশগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন কেন হবে না? কোনো সরকারই চায় না সাংবাদিকরা ভালো থাকুক। কেন চায় না? কারণ যখন সাংবাদিক ভালো থাকবে, তার পকেটে টাকা থাকবে, সে তো সরকারের গোলামি করতে যাবে না, সে সরকারের দুর্নীতির বিরুদ্ধে, তো যখন তার পকেটে টাকা থাকবে, হাউস থেকে তাকে সম্মানে দিবে যথাযথ, সে তো বস্তুনিষ্ঠ জার্নালিজম করবে, সরকারের দুর্নীতি নিয়ে কথা বলবে। সো সরকার কখনো চায় না যে একজন সাংবাদিক ভালো থাকুক। যদি চাই, তো আমি বলি, বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, তার আগে জানে না যে কোন মিডিয়া হাউস ওয়েস বোর্ড ফলো করে, কোনটা ওয়েস বোর্ড ফলো করে না? নিশ্চয়ই জানে। ইভেন তার যে প্রেস সেক্রেটারি ছিল নাইমুল ইসলাম খান, তার নিজের মিডিয়া হাউসে স্যালারি হইতো না, সেটা কি আওয়ামী লীগ সরকার জানতো না? সো উনি তো কম বেতনে সাংবাদিক রাখার পাইওনিয়ার বাংলাদেশে। শেষ করি স্যার। তো স্যার, সরকার কখনো চাইবে না যে সাংবাদিকরা ভালো থাকুক। এটা জাস্ট নামকা ওয়াস্তে আমরা ওয়েস বোর্ড করে দিছি, এটা নামকা ওয়াস্তে থাকবে। 2, মালিকানা বিষয়টা হলো, বাংলাদেশ একটা কথা প্রচলিত আছে, কে বলেছে আমি সঠিক নামটা বলতে পারছি না, আগে রাজা বাদশারা কুত্তা পালতো, এখন বড় বড় ইন্ডাস্ট্রির মালিকরা মিডিয়া পালে। এই মিডিয়া পালে তারা কি করে? তাদের নিজের জাতীয় পুরস্কার হাতে এনে সাংবাদিকরা কাজে লাগায়, লবিং করায়, সেটা জাতীয় পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পদক হাতায় এনে, বড় বড় পুরস্কার হাতায় এনে বিভিন্ন জায়গায় লবিং করার জন্য তার মিডিয়া হাউসকে ব্যবহার করে সে লবিং করে, তার বিজনেসকে টিকিয়ে রাখার জন্য তার মিডিয়া হাউসকে ব্যবহার করে, হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সো এই মিডিয়া, এদের ধরতে হবে, এই মালিকদের ধরতে হবে। আরেক শ্রেণী জড়িত, যে সাংবাদিকদের যে সংগঠনগুলো আছে, আপনি দেখেন সাংবাদিকদের নেতারা কোন মিডিয়া হাউসে কাজ না করে তাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু হয়েছে। তারা বলে যে আমরা সাংবাদিকদের নেতা, কিন্তু তারা নিজের পকেট ভারী করার জন্য, কোন একটা শ্রেণী গোলামি করার জন্য এই সংগঠনের নেতা হয়ে থাকে। এরা কিন্তু মানে
বিদেশি প্রভু তাদের আছে, দেশি বিদেশি প্রভু। বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য সংগঠনের নেতা হয়, কিন্তু এরা কখনো সাংবাদিকদের হয়ে কাজ করে না, এরকম খুবই কম আছে খুব কম। তারপরে আমি আরেকটা বিষয় বলবো, সাংবাদিকদের নিজের কিছু দায়বদ্ধতা আছে এখানে। আমি যখন দেখলাম যে আমি মিডিয়া হাউসে জয়েন করার পরে যখন দেখলাম যে আমার মিডিয়া হাউস আমাকে স্যালারি দিচ্ছে না, তো প্রথমে তো আমার পোষাচ্ছে না, আমি এই পেশায় থাকবো না, অন্য পেশায় চলে যাব। এখন অনেকে হয় যে হ্যাঁ বাধ্য হয়ে থাকে, সেটা আলাদা বিষয়। বাট আমি যখন দেখছি যে আমার মিডিয়া হাউসে আমি জয়েন করছি, আমার স্যালারি 10,000 টাকা, আমার স্যালারি বাড়াচ্ছে। আমি বলি এটা আমার ব্যর্থতা যে আমি আমার স্টুডেন্টকে ওই বাংলাদেশ পোস্ট নাম ধরে আমি নিষেধাজ্ঞা দিতে পারিনি যে তুমি কখনোই ওই অফিসের ধারে কাছেও যাবে না, তুমি ইউ শুড ট্রাই ফর ডেইলি স্টার, ইউ শুড ট্রাই ফর প্রথম আলো, বণিক বার্তা, বিজনেস স্ট্যান্ডার্ড। এটা আমার ব্যর্থতা। ওকে, আমি এটা বলবো, আপনি যখন দেখলেন যে আপনার তো এটা নাই যে বিভূরঞ্জন সরকারের মতো এই 50 বছর বা 60 বছর বসে এসে আপনি স্ট্যাটাস দিয়ে ফেসবুকে দুঃখ প্রকাশ করে আপনি আত্মহত্যা করবেন। এই পজিশনে আসার আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি করতে চান, কারণ আপনি তো বাস্তবতা দেখতেছেন। সো আপনার যখন দেখতেছেন যে মিডিয়া হাউস আপনাকে দিচ্ছে না, আপনি চাঁদাবাজি করবেন কেন? আপনি অন্যের কাছে সরকারের গোলামি করবেন কেন? সাংবাদিকতা ছেড়ে অন্য প্রফেশন বেছে নেন। সো এখানে সাংবাদিকদেরও কিছু দায় আছে, এটা কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারবো না। আমি সমাধানের বিষয়টা যাচ্ছি। আমি একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। ওই যে রিফাত বলেছিল ক্লিকবেট জার্নালিজম, জনকণ্ঠের নাম ধরে উদাহরণ দিচ্ছি। জনকণ্ঠ পত্রিকায় কি হয় স্যার জানেন? আপনাকে ওদের ভিউ থাকে, প্রতিদিন ভিউ হলো মিনিমাম 5 লাখ ভিউ, 5 বা 10 লাখ ভিউ করতে হবে। আপনি যদি 5 বা 10 লাখ ভিউ না করতে পারেন, পরের দিনে আপনাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা বেশি কাজ করতে হবে। জনকণ্ঠের কথা বলছি। এবং ওরা প্রতিদিন একটা লিস্ট দিয়ে দেয় কার ভিউ কত। এই লিস্টটা আমার কাছে আছে, আমার হাতে আছে, যে ওর জনকণ্ঠে 20 জন কাজ করে ওই দিনে, কার কত ভিউ হয়েছে, এর 5 লাখ, এর 10 লাখ, এর 5,000, 10,000, যার ভিউ সম্ভবত নির্দিষ্ট সংখ্যা আছে। এই ভিউর নিচে যদি আপনার হয়, পরের দিন আপনাকে 1-2 ঘন্টা বেশি কাজ করতে হবে। এই হলো বাংলাদেশ। এটা এক ধরনের বলা যেতে পারে যে ডিটেনশন সেন্টারের মতো অবস্থা। হ্যাঁ, এইটা আমি জনকণ্ঠের নাম ধরে বললাম। জনকণ্ঠে যদি কেউ থাকে আমার এখানে আসে চ্যালেঞ্জ করতে পারে, আমি প্রমাণ দিতে পারবো এগুলো। সো বাংলাদেশের এই অবস্থা। সো এখন জার্নালিজমের শিক্ষার্থীরা কি করবে তাহলে? এই পরিস্থিতি থেকে জার্নালিজমে যাবে? আমি এটুকু বলবো, ভাই তোমার যদি এমন থাকে যে তোমার জার্নালিজমের টাকা দিয়ে চলতে হবে না, তোমার বাবার সম্পত্তি আছে, তোমার বউ বা যে কেউ, তোমার হাজবেন্ড চাকরি করে, অন্য টাকা দিয়ে তুমি চলতে পারবা, তাহলে তুমি জার্নালিজম বেছে নাও। মানে তুমি এই ইনকাম দিয়ে চলবা, এটার জন্য জার্নালিজমে যাওয়ার আমি বলবো যে প্রয়োজন নাই। আছে কিছু ভালো মিডিয়া হাউস আছে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো হলে এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না, এগুলা তারা ভালো স্যালারি দেয়। এখন জার্নালিজমের শিক্ষার্থীরা কি করবে? শুধু জার্নালিজম কিন্তু একমাত্র প্রফেশন না যে জার্নালিজমে পড়ে আমাকে সাংবাদিকতা করতে হবে। বিভিন্ন কমিউনিকেশনের বিভিন্ন প্রফেসর আছে, পাবলিক রিলেশন অফিসার হিসেবে কাজ করা যায়। আর আপনি যেটা বললেন না, কন্টেন্ট ক্রিয়েটর, আসলে স্যার আমি একজন জার্নালিস্ট হয়ে আমি কেন কন্টেন্ট ক্রিয়েট করব? আমি একজন সাংবাদিক, আমার মিডিয়া হাউস আমাকে স্যালারি দিবে, আমি মিডিয়া হাউসের জন্য কাজ করব, আমি বস্তুনিষ্ঠ জার্নালিজম করব, আমি ভালো ভালো রিপোর্ট লিখবো, এইটা হবে আমার কাজ। আমার কাজ তো কন্টেন্ট ক্রিয়েটর করা হবে না। ওয়ান কাইন্ড অফ জার্নালিজম, এটাকে তো আমরা ইগনোর করতে, এটা একটা বিতর্ক অন্যদিকে চলে যাবে। এখন আমি বলি, যেমন কি কেন কিভাবে চ্যানেলটা, এটার মালিক তো আমাদের ডিপার্টমেন্টের ছাত্র। কি কেন কিভাবে না, তো এটা এক ধরনের স্যার, এটা এক ধরনের কনস্ট্রাকটিভ জার্নালিজম। এটাও জার্নালিজম, বাট নট ইনভেস্টিগেটিভ বা বড় জোর ইন্টারপ্রিটেটিভ হতে পারে। তো যা এটা অন্যদিকে কেউ যদি স্যার এখানে ক্লিয়ার থাকতে হবে। অবশ্যই আমি কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করব, বাট একজন সাংবাদিক, আমি ডেইলি স্টারে কাজ করছি, আবার আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, কেন করব? আমার কাজ কিন্তু ওই জায়গায় কন্টেন্ট ক্রিয়েশনের কাজ না। আমার কাজ হলো ডেইলি স্টারে কাজ করছি, আমার ডেইলি স্টারের সাংবাদিকতা। ওই যে পার্টিকুলার যে স্কিলগুলো লাগে আমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, সে ওটা ডেইলি স্টারের পক্ষেই করবে, ডেইলি স্টার তাকে ওরকম হাই সেলার দিবে, সমস্যা নাই তো। তাহলে স্যার এখন ওই যে সাংবাদিকতা শিক্ষাতে ইউনিভার্সিটি লাইফে। আচ্ছা যাই হোক, আমরা জি স্যার শেষ করি 1 মিনিট। আমরা শেষ, হ্যাঁ স্যার 30 সেকেন্ড। স্যার সাংবাদিকতার শিক্ষার্থীকে এখন ভাবতে হবে যে জার্নালিজমের পাশাপাশি ইস্যু আছে, নেটওয়ার্ক ইস্যু, মানে ইন্টারনেটটা ঠিকমতো আমরা, আমার এখানে ক্লিয়ার আছে স্যার। তো সাংবাদিকতার শিক্ষার্থীকে ভাবতে হবে স্যার যে সাংবাদিকতার পাশাপাশি তাদের আরো অনেক প্রফেশনে যাওয়ার সুযোগ আছে। বিভিন্ন জায়গায় কমিউনিকেশন অফিসার নে, পাবলিক রিলেশন অফিসার নে, বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর নে, বিভিন্ন হাউজে, বিভিন্ন প্রতিষ্ঠানে, এগুলোতে ইয়া করতে পারে, বা সরকারি জবে যাইতে পারে, বা বিদেশে এসে পড়াশোনা করতে পারে। অভারিত অপশন আছে স্যার, শুধু যে জার্নালিজমে যেতে হবে, জার্নালিজমে পড়ে, এটা আমি মনে করি না। না, কেউ যদি জার্নালিজমকে খুব এত ভালোবাসে যে ইটস এন অবসেশন ফর হিম, হ্যাঁ, মানে সে মানে
আছে না অনেকে কাউকে ভালোবেসে ফেলে তখন আর কিছু করার থাকে না। হ্যাঁ মানে কিছু করার থাকে না, সে জার্নালিজমকে এতই ভালোবেসেছে সে আর কোনো কাজ করবে না। তাহলে ভাই বাংলাদেশে যদি করতে চাও তাহলে তুমি ভালো হাউসে যাও, তাকে ভালো হাউসগুলো চিনাই দেওয়ার দায়িত্ব আমাদের। এবং পাশাপাশি আমরা জানি যে আল জাজিরা, বিবিসি, সিএনএন, এপি, রয়টার্স, এএপি, তারপরে এরকম বহুত বিদেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আছে, ওইগুলো তো কাজ করতে গেলে আমাদের যে কানেক্টিভিটি দরকার, যে স্কিল দরকার, ওইগুলো আমরা অর্জন করব। আমার কোনো স্কিল থাকবে না আর আশা করব যে আমাকে প্রথম আলো নিয়ে নেবে, ডেইলি স্টার নিয়ে নেবে, ওটাও কিন্তু আমরা আশা করা উচিত না। আর আমি আর 30 সেকেন্ড সময় নেব। জার্নালিজমে যে ভালো করা যায়, আমি একজনের উদাহরণ দিচ্ছি, আমার নিজের বন্ধু। আমি ক্লাস জাহাঙ্গীরনগরে আমরা একই সঙ্গে ভর্তি হয়েছি, মওদুদ সুজন নাম। সে ডেইলি স্টার, বাংলাদেশ পোস্ট, ডেইলি সান থেকে শুরু করে ডেইলি স্টার থেকে এখন আল জাজিরা সাংবাদিকতা করে। তো সাংবাদিকতা যে এখানে এসে জয়েন করে যে আমি বসে থাকলাম, আমি একটা হাউজে কাজ করলাম, এটা না। যদি চেষ্টা থাকে ভালো কিছু করা যায় স্যার। আমি চ্যানেল থেকে, আমি যখন চ্যানেল আইতে জয়েন করি, আমাকে চ্যানেল আইয়ের এক বস আমাকে বলেছে, আমার যে ইমিডিয়েট বস, যে তুমি এখানে কত দিনের জন্য আসছো? আমি ডিরেক্ট বলেছিলাম আমি 2 বছর থাকবো, 2 বছরের বেশি চ্যানেল আইতে থাকবো না। তারপরে সময় আমি যখন ডেইলি স্টারে আসলাম, সে আমাকে জিজ্ঞেস করেছিল এখন ডেইলি স্টারে কয় বছরের জন্য যাচ্ছ? আমি বলছি 2 বছর ডেইলি স্টারে কাজ করবো, তারপরে আমি সাংবাদিকতা করবো না। সো আপনার যদি প্যাশন থাকে, আপনার যদি লক্ষ্য স্থির থাকে, ওই যে বলে না, লক্ষ্য যদি থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে, হবেই দেখা, দেখা হবে বিজয়ে। সো যারা সাংবাদিকতা আসতে চান, আমি বলবো আপনারা হতাশ হবেন না, বাট আপনার নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে এবং লক্ষ্যে অটুট থাকতে হবে, ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, এটা বলে ইংলিশে বলে রোলিং স্টোন। রোলিং স্টোন মানে যে পাথরটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে সামনের দিকে। হ্যাঁ, আর কারো যদি এটাই ভালো লেগে যায় যে আমার কাছে এটাই ভালো, আমি সারা জীবন অফিসে ওইখানে থাকবো, টং দোকানে বসে চা খাবো, তাহলে কিন্তু কাজ হবে না। তাকে সবসময় ভালো কিছু করার একটা তাগিদ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো আমরা রিফাত খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আপনার ডিপার্টমেন্টের, মানে সব ডিপার্টমেন্ট, আমি কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু মনে করি না যে শুধু জাহাঙ্গীরনগরে আমার ডিপার্টমেন্ট, বাবার ইউনিভার্সিটি, আমি বাংলাদেশ সমস্ত স্টুডেন্টদেরকে আমি আপন মনে করি। হ্যাঁ, তো আপনি সমস্ত সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রী বাংলাদেশের, সরকারি বেসরকারি, আমি কোনো পার্থক্য করি না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন 1 মিনিটের মধ্যে? তারপর আমরা স্যারের কাছে যাবো, আমরা আজকের আলোচনাটা শেষ করব। সুমন ভাই যে হিসাবটা বলছে স্যার, যে কারো যদি অন্যদিকে সুযোগ থাকে বিদেশে চলে যাওয়ার বা মানে পিআর অফিসার হওয়ার বা সরকারি অফিসার হওয়ার, তাইলে ওই দিকে চলে যেতে পারে। আর স্যার আপনি যেটা বললেন, যদি ভালোবাসা ফেলে তখন তো উপায় নাই, আমার মতো বিয়ে করতেই হবে। তো সেই ক্ষেত্রে স্যার উপায় হলো, আমার মনে হয় স্যার এক্সট্রা ব্যবসা বাণিজ্য থাকা সৎ। যেমন স্যার সে কিছু টাকা পয়সা জমাইলো কষ্ট করে, তারপরে ধরেন ধান কিনলো, ধানের ব্যবসা করলো, টঙের ব্যবসা করলো, বা বাপের যদি থাকে ওইটা ইউজ করে সে সাংবাদিকতাটা কন্টিনিউ করা, এবং একটা মনের মাঝে বিশ্বাস রাখা 45,000-এর উপরে তার স্যালারি উঠলে চাকরি চেঞ্জ করা খুব কঠিন। তো তার ওইটা মাইনা নিয়া বিষ পান করা। কিন্তু বিভুরঞ্জন দা কি করছে আমি জানি না আসলে স্যার, কিন্তু এক্সট্রা ইনকাম মানে প্যাসিভ ইনকাম করার জন্য সে ইউটিউব চ্যানেল খুলতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, অনেক ব্যবসা আছে। এবং সাংবাদিকতা করলে নেটওয়ার্কিং তৈরি হয়, জুতার ব্যবসা করতে পারে, সে অ্যাপেক্স এর সাথে সে ডিল করতে পারে। তো এই জিনিসটা তার ভাবতে হবে স্যার, টাকা পয়সা যদি চায়। আর সাংবাদিকতা করলে স্যার বেতন পাবো না, সমস্যা হবে, এটা মাইনা নিয়ে করতে হবে। আমি এখানে কোনো সমাধান দেখি না। সমাধান সব থেকে ভালো সুমন ভাইয়েরটা, যদি মানে ভালোভাবে লাইফ লিড করতে চায় এই পেশা থেকে অন্যদিকে যাওয়া। আর যদি প্রেমে পড়ে স্যার, এটার বিকল্প হিসেবে অন্য প্যাসিভ ইনকাম তৈরি করা, যাতে এই ইনকামের উপর তার ভরসা করা না লাগে। এইটা পাইলো, সে শার্ট প্যান্ট কিনলো, জুতা কিনলো, একটা সময়ে ছেলে মেয়ের বেতন দিল, কিন্তু তার প্যাসিভ ইনকাম থাকতে হবে তার মূল বেতনের ডাবল, তাইলে সে স্যার সুসাইড করতে হবে না। এবং এইভাবে আমি প্রত্যেকটা ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে এই হিসাব দেই, যে আমি চাকরি করছি এবং টিউশনই করছি স্যার। আমি নিউজ বাংলায় চাকরি করতাম, 3টা টিউশনই করতাম। আমার টিউশনির বেতন নিউজ বাংলা বেতনের ডাবল ছিল। আমার ওই অফিসের কামরুল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। কামরুল ভাই আমারে বলছে তুমি 6 ঘন্টা 7 ঘন্টা করে চলে যাও, ওই বেতন অনেক বেশি। এইভাবে সিনিয়র সাংবাদিকদেরও সুযোগ দিতে হবে। টিউশনি ছাড়ছি স্যার, এখন অন্য ব্যবসা করি, চাউল কিনা রাখছি, চাউলের থেকে লাভ আসে, কিন্তু আমি স্যার সাংবাদিকতাটা করবো, ভালোবেসে ফেলছি। কিন্তু স্যার একটা ইনকাম বাড়াইতে হবে স্যার, জমি কিনতে হবে, জমি বিক্রি করতে হবে, এইভাবে থাকতে হবে স্যার। আর সুপারিশ হয়তো বাস্তবায়ন হবে না, এটা সুমন ভাইয়ের সাথে আমি একমত। তারপর আমরা আশা রাখি স্যার নির্বাচিত সরকার কি করে। ঠিক আছে হ্যাঁ, মালিকের ক্যারেক্টার সহজে চেঞ্জ হবে না। আমরা মালিকদের নাম নিতে চাই না, মালিকদের
নাম নিলে পরে মুখ দিয়ে খারাপ কথা আসবে অনেক মালিক সম্পর্কে। আমরা সবাই ভদ্রলোক, এখানে টিচার স্টুডেন্ট টিচার সবাই আছে, আমরা এখানে করা যাবে না। তবে আমাদের এই আলোচনা আরেকদিন আমাদের করতে হবে, যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন ওয়ে আউট দেখাবো। যে যেমন মানে রিফাত কিন্তু মনে হতে পারে দুষ্টামি করে বলছে, আসলে তা না। বিশ্ববিদ্যালয় জীবনে কোনো স্টুডেন্ট যদি আমাদের অনেক স্টুডেন্ট আছে যে আমের সিজনে আমের ব্যবসা করে এবং ভালো ইনকাম করে এবং আই এপ্রিসিয়েট দেম। হ্যাঁ, সিরিয়াসলি আমি ফোন করে করে ধন্যবাদ দেই যে কত টাকা কামাইলা, বলে স্যার এবার 15 লক্ষ টাকা ইনকাম করছি, মানে এক সিজনে হ্যাঁ 10 লাখ এক সিজনে ইনকাম করেছে সে। আম বিক্রি করে 1 কোটি টাকার আম, এরকম। তারপরে ল্যান্ডের বিজনেস করতে পারে, ল্যান্ডের বিজনেস কম দামি জায়গা কিনে রাখতে পারে, ভবিষ্যতে এটা বেশি দামে হবে। এইগুলো হলো মানে বৈষয়িক চিন্তা, যেটা আমি কখনো ইউনিভার্সিটি লাইফে করিনি। হ্যাঁ, এটা সম্ভব না, কারণ ইউনিভার্সিটি লাইফ হলো বড় বড় সাম্রাজ্যবাদের পতন আমরা কামনা করি, তারপরে আমরা এডওয়ার্ড সাইড, নম চমস্কি এইগুলা নিয়ে আমরা বিজি থাকি। আমাদের স্যাররা আমাদের মাথার মধ্যে এইগুলা ঢুকাই দেয়। ফাইনালি মার্কিন সাম্রাজ্যবাদ আরো বড় হইতে থাকে এবং আরো অনেক বড় বড় সাম্রাজ্যবাদ তৈরি হয়, আর আমরা গরিব হইতে থাকি সবসময়। যাই হোক, আমরা কি বলে রাহাত স্যারের কাছে যাব। স্যার, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আমরা সবাই কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করার মতো আমাদের কাছে এখন কি অবশিষ্ট আছে? আমি আর আপনি সেম পজিশনে আছি, মানে আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক সময় উপায় না দেখে তারা আসে ভাইভাতে বলে যে স্যার এটা আমার ছোটবেলার স্বপ্ন, আমি সাংবাদিকতা বিভাগে ভর্তি হবো। আমি আরে বাবা, তুমি যদি সাংবাদিকতা বিভাগে গালিও দাও তাও তোমাকে ভর্তি নিতে হবে, কারণ তুমি ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছো, এটা এমনিতে, এটা কোনো সিরিয়াস ভাইবা না। আমি বলি স্যার, এটা আঠারবারই বলি আমি, জার্নালিজম ডিপার্টমেন্ট, মাস কমিউনিকেশন জার্নালিজম বা মিডিয়া স্টাডি জার্নালিজম যাই বলেন না কেন, এটা এমন একটা ডিপার্টমেন্ট, মাল্টি ডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট, এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, মানে যে কোনো জায়গায় আসলে যাইতে পারেন। ওই যে সাংবাদিকতাকে মানুষ মানে যতই অপছন্দ করুক, আমার ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা যতই অপছন্দ করে ভর্তি হোক, তার যদি 5 বছরের সাংবাদিকতার এক্সপেরিয়েন্স থাকে, সে ভালো পিআর হইতে পারবে, সে ভালো স্ট্র্যাটেজিক কমিউনিকেটর হইতে পারবে, সে গভর্নমেন্টে ভালো রোল প্লে করতে পারবে, সে ব্যক্তিগত জীবনে ভালো যোগাযোগকারী হইতে পারবে, সেও যে রিফাতের মতো যে ভালো সুন্দর কথা বলতে পারবে, সে সুন্দর হাজবেন্ড হইতে পারবে, সে ভালো প্রেমিক হইতে পারবে। মানে জার্নালিজম ডিপার্টমেন্ট এরকম একটা ডিপার্টমেন্ট, এখান থেকে সব জায়গায় যাওয়া সম্ভব। এখান থেকে আমি যে মানে সে যদি চিন্তা করে আমার ওয়ার্ক স্টেশন থাকবে হচ্ছে ইউএসএ তে, আমি কোনো লবিস্ট ফার্মে চাকরি করব, জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে ওইটাও সম্ভব। সে যদি মনে করে যে আমি নাসায় চাকরি করব, রকেট বানাতে পারবে না, কিন্তু রকেট তো কমিউনিকেশনস এর কাজ তো সে করতে পারবে। লাইক ওই যে সে যদি মানে আমি দেখি যে জার্নালিজম ডিপার্টমেন্টে পড়ে এই 5 বছর পড়ে স্মার্ট লোকজন বের হয়, মানে কনফিডেন্স নিয়ে বের হয়। আমি যে এখন যে কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াই, আমি মনে করি আমি ওই যে জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্যই আমি এখন আমার লাইফ নিয়ে আমার এই মানে আমার যে লাইফস্টাইল, আমি লাইফস্টাইল নিয়ে আমি হ্যাপি। আমি যে চাকরি করি বা আমি যে ইউনিভার্সিটিতে পড়াই, আমি এটাকে ভালোবাসি এবং সাংবাদিকদেরও আমি ভালোবাসি। এট দ্য সেম টাইম যারা সাংবাদিকতা ডিপার্টমেন্টে পড়ে অন্য জায়গায় যায়, পিআর হয়, বিসিএস দিয়ে পুলিশ হয়, তাদেরকেও আমি ভালোবাসি, কারণ এটা একটা স্কিল শেখায় এই ডিপার্টমেন্ট। হ্যাঁ, মানে সাংবাদিকতা করলে আমি বলবো যে লস নাই, মানে সে আরো হায়ার পজিশনে যাইতে পারবে। সাংবাদিকতা করলে হচ্ছে কি ভালো স্কলারশিপ পাইতে পারবে, সাংবাদিকতা করলে সে ভালো রিসার্চার হইতে পারবে, সবকিছুই হইতে পারবে। আমার কাছে সবকিছু পজিটিভ। আমি এত মানে বেতন দেয় না, কোনো প্রবলেম নাই, আমি অন্য জায়গায় চলে যাবো, বেতন দেন আমি এখন থাকবো না, আমি আরো 1 লাখ টাকা বেতন 1.5 লাখ টাকা বেতন চাকরি করবো, নো প্রবলেম। সো অনেক সুযোগ পড়াশোনা ভালো করে করলে, স্কিল ভালো করে শিখলে, ভালো ভিডিওগ্রাফি পারলে, ভালো ফটোগ্রাফি পারলে, ভালো যে কানভাই ডিজাইন করতে পারলে, এআই কে একটু ভালোভাবে ইউজ করতে পারলে, সাংবাদিকতা ডিপার্টমেন্টে পড়ে সাংবাদিকতা করে অনেক বড় জায়গায় যাওয়া যায়। এটাই হচ্ছে আমার ভালো বাংলা পারলে, ভালো ইংরেজি পারলে, তারপরে হিন্দি পারলে, উর্দু পারলে, আরবি পারলে কোনো অসুবিধা নাই, কোনো ভাষাতে আমাদের না নেই। হ্যাঁ, মানে কমিউনিকেশন স্কিলস যত বাড়ানো যায়। আচ্ছা, আমরা আলোচনা শেষ করবো যাওয়ার আগে, যে আমাদের 2জন ছাত্র, সুমন আলী, তারপরে রিফাত 44 ব্যাচ, আর সুমন আলী হচ্ছে 41তম ব্যাচ আমাদের ডিপার্টমেন্টের প্রথম। আমাদের ডিপার্টমেন্টে যখন ওই শুধু টিচারদের বসার জন্য ওই যে কাউন্টারের মতো 4টা রুম ছিল, বাসের কাউন্টার যেরকম গুলিস্তানে আছে, তারপরে গাবতলিতে আছে বাসের কাউন্টার, এরকম 4টা রুমে আমরা বসতাম। ওইটার উপর দিয়ে আবার খোলা, মানে সব কোনো প্রাইভেসি নাই। তো আমরা
41তম আবর্তন, তারা মোটামুটি উইদাউট ক্লাসরুম, উইদাউট এক্সাম হল, মানে মোটামুটি আমরা সেম মানে অবস্থা। হ্যাঁ, সুমন আলী ক্যান বি দ্য বেস্ট এক্সাম্পল অফ এ জার্নালিজম স্টুডেন্ট হু ক্যান চেঞ্জ হিজ লাইফ উইথ হিজ ওন ক্যাপাসিটি। স্যার আমি একটু বলি, আপনি অ্যাড করি স্যার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নবীন বিশ্ববিদ্যালয় আপনারা আমাদের আগে হয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেকেই ইউএসএ তে, অস্ট্রেলিয়াতে, ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করতে গেছে। এবং আমার ছাত্র, আমি এখন পিএইচডি এনরোল হই নাই, আমার ছাত্র কিন্তু ভালো ইউনিভার্সিটিতে, আমার কয়েকজন ছাত্র, একজন অলরেডি পিএইচডি করা শুরু করেছে। মানে ক্যান ইউ ইমাজিন, মানে এই মানে একটা নবীন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে সে ইউএসএ তে গেছে এবং সে খুব ভালো করছে। আমি নাম বলি, শাহরিয়ার খান নোবেল আছে, আমার ছাত্র সারোয়ার রাফি আছে, গুড রিসার্চার, সুমন আলী ভাই চিনতে পারেন। সো মানে ইফ ইউ হ্যাভ ফায়ার ইনসাইড ইউ, আপনি এক্সপেক্ট করবেন, আপনি আগুন জ্বালাবেনই, এটা হচ্ছে কথা। আগুন থাকলে আগুন জ্বালাবেন। আগুন কিন্তু সমস্ত স্টুডেন্টদের ভিতরে আছে, কিন্তু সবাই কিন্তু রিফাতের মতো পরিশ্রমী না, সুমন আলীর মতো পরিশ্রমী না। মানে অনেকে আছে কোনো স্কিল ডেভেলপ করে না, যেমন টাইপ করতে পারে না, অনার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে। আমি বললাম যে তোমার কি কি স্কিল আছে, তাকায় থাকে এরকম করে, হ্যাঁ ফেল। তো অনেকে আছে যে আমি বললাম যে তুমি বেহেশতে যাইবে এটা শিওর, কিন্তু চাকরি পাবা না ঢাকা শহরে। হ্যাঁ, তোমার জান্নাত কনফার্ম, কিন্তু তুমি চাকরি পাবা না। হ্যাঁ স্যার কি বলেন? আমাকে হ্যাঁ, টাইপ করতে পারে না বাংলা ইংলিশ। তো যদি কারো স্কিল থাকে এবং তার সাথে যদি পরিশ্রম থাকে এবং উইথ অনেস্টি, রিফাত, সুমন আলী এরকম সব বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক মেধাবী এবং পরিশ্রমী স্টুডেন্টরা আছে। তো আমরা শেষ করি আজকের আলোচনাটা, যে জার্নালিজম ডিপার্টমেন্টে আসলে আজকের এটা কিন্তু জার্নালিজম ডিপার্টমেন্টের আলোচনা না, এটা হচ্ছে জার্নালিজম প্রফেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। যেহেতু আমরা সবাই জার্নালিজমের, এই জন্য আমরা একটু বলি যে বিশ্ববিদ্যালয় জীবনে কেউ যদি অন্য যে ডিপার্টমেন্টের হোক, হিস্ট্রি হতে পারে, হিস্ট্রির আমাদের একজন ছাত্র আছে ঢাকা শহরের সবচেয়ে স্মার্ট জার্নালিস্ট নাইম আবির, ইতিহাস বিভাগের। হ্যাঁ, এখন আছে ইয়াতে, এখন টিভি থেকে মনে আবার চলে গেছে কোথায় জানো, মনে হয় চলে গেছে স্টার কি যেন একটা চ্যানেল আসছে না, হ্যাঁ স্টার নিউজে চলে গেছে। আমরা শেষ করে দেই। তো কেউ যদি তার ইউনিভার্সিটি লাইফটা এনজয় করে এবং খুব বেশি প্রেশার না নেয় এবং সে স্কিল গুলো ডেভেলপ করে, সুন্দর কথা বলা শিখে, স্মার্ট বাংলা, স্মার্ট ইংলিশ, এবং তার যদি কম্পিউটারের যে স্কিল গুলো দরকার, কথা বলার স্কিল, ভিডিওগ্রাফি, এডিটিং, হ্যাঁ এইগুলা যদি তার ভালো ধারণা থাকে, আরো অনেক এগিয়ে গিয়েছে মাল্টিমিডিয়া জার্নালিজম, তারপরে কেউ যদি কি বলে ডেটা জার্নালিজম, এগুলা যদি কেউ শিখে বড় হয় এবং সে যদি তারপরে নিজেকে ট্রাই করে বিভিন্ন জায়গায়, তাহলে ডেফিনেটলি সে ভালো থাকবে। আর পরিশ্রম ছাড়া সবই এক সময় নষ্ট হয়ে যায়। যাই হোক, সবার কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আমি বহুদিন পরে এত আনন্দ পেলাম কথা বলে। হ্যাঁ, অনেক ধন্যবাদ সুমন আলী, জনাব মাহমুদুল হাসান রিফাত এবং জনাব মাহমুদুল হাসান রাহাত, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। যারা এই অনুষ্ঠান শুনছেন তারা অবশ্যই আমার পেজ এবং আমার প্রোফাইলকে যদি ফলো দিয়ে রাখেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো বেশি ইফেক্টিভ আলোচনা করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।